হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। তো আজকে থাম্বনেল থেকে তোমরা বুঝতে পারছো যে আজকে কিন্তু আমাদের এগেন আরেকটা হচ্ছে ম্যারাথন ক্লাস অ্যারেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, আমাদের এনসিয়েন্ট ইন্ডিয়ার হচ্ছে ম্যারাথন ক্লাস আজকে অ্যারেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, দেখো এই ক্লাসটা হচ্ছে বেসিক্যালি একটা কম্পাইলেশন। আমি তোমাদের পুরো এনসিয়েন্ট হিস্ট্রিটা কী করেছিলাম, এনসিয়েন্ট হিস্ট্রিটা পুরো চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কমপ্লিট করে দিয়েছিলাম এমসিকিউর মাধ্যমে, তারপর আমি মেডিভেলটা ধরেছিলাম। তো আজকে বেসিক্যালি সেই সমস্ত ক্লাসগুলির একটা কম্পাইলেশন তোমাদের সামনে আনা হয়েছে। ইন কেস যদি তোমরা কেউ আগের কোনো ক্লাস মিস করে গিয়ে থাকো, তাহলে তারা ক্লাসগুলো সবগুলো দেখলে তোমরা দেখে মানে তোমাদের আর থাকবে না আলাদা করে কিছু, এক জায়গায় সব একটা কম্পাইলেশন বানানো হয়েছে। আর যারা সব ক্লাসগুলো দেখেছো তাদের একটা ভালো রিভিশন হয়ে যাবে তোমাদের কোশ্চেনগুলোর। এবং কেউ যদি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকো, তাহলে তাকে আর আলাদা করে খুঁজে খুঁজে ভিডিওগুলো দেখতে হবে না। একটা ভিডিওর মধ্যে তোমরা পুরো এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির যে কোশ্চেনগুলো একদম চ্যাপ্টার ওয়াইজ পরপর করানো হয়েছিল সেই অনুযায়ী তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে তোমরা দেখবে চ্যাপ্টার ওয়াইজ পরপর তোমরা এগুলো পাবে, কোশ্চেনগুলো পাবে, অর্থাৎ তোমাদের কোনো অসুবিধা হবে না, কোনো হ্যাপাজার্ড কোশ্চেন নেই, পুরো চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। তো আজকের পুরো এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে টপিক কী কী কভার করা হয়েছে সেটাও তোমাদের বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে ইন্ডিয়ান ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা, বেদিক পিরিয়ড, রিলিজিয়াস মুভমেন্ট মানে আমাদের বুদ্ধিজম এবং জৈনিজম এই পোর্শনটা, মহাজনপদ, মৌর্য যুগ, তারপর হচ্ছে পোস্ট মৌর্য পিরিয়ড এবং লাস্টে হচ্ছে আমাদের গুপ্তা অ্যান্ড পোস্ট গুপ্তা পিরিয়ড। এই টোটাল টপিকগুলো আমাদের কিন্তু আজকে ভিডিওর মধ্যে কভার করা হয়েছে। অতএব টোটাল হচ্ছে যে চ্যাপ্টার মানে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে এই মেন চ্যাপ্টারগুলো আছে, এইগুলোর কিন্তু এমসিকিউ তোমাদের করানো হয়েছে। প্রায় 1.5 ঘন্টার একটা ভিডিও আছে এবং 100+ কোশ্চেন্স কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এবং এগুলোর মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও ঢোকানো আছে, বেশ কিছু সাজেস্টিভ কোশ্চেন আছে। খুব বাছাই করা কিন্তু 100+ কোশ্চেন তোমাদের জন্য এখানে রাখা হয়েছে। তো ভিডিওটা তোমরা অবশ্যই ভালো করে দেখো এবং এর পিডিএফটা তোমরা আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে, বা পিডিএফ হয়তো তোমরা আগে থেকে পেয়েও গিয়েছো যখন আলাদা আলাদাভাবে ক্লাস দেওয়া হয়েছিল। যদি কারো কাছে না থেকে থাকে পিডিএফটাও তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। তো তোমাদের প্রথমেই বলে দিই, যদি ক্লাসটা ভালো মানে এই ক্লাসটা যদি ভালো লাগে প্লিজ তোমরা সবার সঙ্গে শেয়ার করো। দেখো তোমাদের জন্য আমরা এরকম বাছাই করা বেছে বেছে একদম ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি। তো একটা ম্যারাথন ক্লাস তৈরি করতে কিন্তু যথেষ্ট খাটুনি হয়, তোমাদের জন্য আমরা বাছাই করা ম্যারাথন ক্লাস নিয়ে আসছি যাতে তোমাদের পরীক্ষার আগে একটা বেশ ভালো রকম রিভিশন হয়ে যায়। আজকে দেখো একটা 1.5 ঘন্টার ভিডিওর মধ্যে 100টা কোশ্চেনের মাধ্যমে পুরো কিন্তু এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি তোমাদের কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট রিভিশন হয়ে যাবে। তো প্লিজ তোমরা ভিডিওটাকে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, এটুকুই বলা। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এবার শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন কি বলছে? আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, আজকে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে আলোচনা শুরু করছি এনসিয়েন্ট হিস্ট্রি দিয়ে। প্রথম কোশ্চেন হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য টাইম পিরিয়ড অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? আমাদের যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা ছিল তার টাইম পিরিয়ড কত ছিল? তার টাইম পিরিয়ড ছিল, আচ্ছা এক মিনিট, ওকে, তার টাইম পিরিয়ড কত ছিল? অপশানগুলো তোমরা দেখে নাও। তার টাইম পিরিয়ড ছিল ফ্রেন্ডস, অপশান এ 2350 বিসি থেকে 1750 বিসি। এই টাইম পিরিয়ডের মধ্যে আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা কী করেছিল? ফ্লারিশ করেছিল। বাকি যে টাইম পিরিয়ডগুলো আছে, বাকি টাইম পিরিয়ডগুলো কোনটা কি সেটা সম্বন্ধে তোমাদের একটু চট করে বলে দিই। প্রথমত যেটা আছে আমাদের হচ্ছে 1500 থেকে 600 বিসি, আচ্ছা এটা বিসি, হ্যাঁ এটা অপশানের মধ্যে এখানে লেখা নেই, এটা বিসি। 1500 থেকে 600 বিসি যেটা, সেই টাইম পিরিয়ডটা কিসের? সেই টাইম পিরিয়ডটা হচ্ছে আর্য যুগের। নেক্সট যে টাইম পিরিয়ডটা আছে 600 থেকে 25 বিসি, এটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে মগধ সাম্রাজ্যের টাইম পিরিয়ড ছিল কত? সেটা ছিল এই 600 থেকে 25 বিসি। 321 থেকে 185 বিসি এটা ছিল কি? এটা ছিল মৌর্য সাম্রাজ্য বা মৌর্য ডাইনেস্টি। আর 150 থেকে 250 এডি যেটা, সেটা হচ্ছে 150 থেকে 250 এডি, এটা হচ্ছে পোস্ট মৌর্য মানে পরবর্তী মৌর্য যুগ। এক্সাম্পল হচ্ছে কনিষ্কর সাম্রাজ্য যেটা ছিল। তো এই বাকি যে অপশানগুলো আছে বি সি ডি, তার মধ্যে যে এগুলো দেওয়া আছে, তার মধ্যে যে টাইম পিরিয়ডগুলো দেওয়া আছে, এই টাইম পিরিয়ডগুলো সম্বন্ধে কিন্তু তোমাদের এখানে আমি ডিটেলসে একটু বলে দিলাম যাতে তোমাদের জিনিসটা কোনো কনফিউশন না হয়। নেক্সট 2 নম্বর কোশ্চেন, আর অবশ্যই এর পিডিএফটা তোমরা পেয়ে যাবে, পিডিএফটা ডাউনলোড করে তোমরা চাইলে আরও ভালো করে দেখতে পারবে। আমি এখানে একবার করে আলোচনা করে দিচ্ছি, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যাবে, পিডিএফটা ডাউনলোড করে নেবে। পিডিএফটা ডাউনলোড করে নিলেই তোমরা আরও ভালো করে জিনিসটাকে রিভিশন করতে পারবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, আদার সিভিলাইজেশন অ্যাট দ্য টাইম অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কন্টেম্পোরারি সিভিলাইজেশন
বা সমসাময়িক ওয়ার্ল্ডের আর কোন কোন সিভিলাইজেশন সেই সময় ছিল আমাদের সিন্ধু সভ্যতার সময়কালে। সিন্ধু সভ্যতার সময়কালে যে কন্টেম্পোরারি সিভিলাইজেশনগুলো ছিল সেগুলো হচ্ছে, এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান ডি অল। কারণ সেই সময় ইজিপ্টিয়ান মানে মিশরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা এবং মেসোপটেমিয়ান মানে সুমেরীয় সভ্যতা, মেসোপটেমিয়ান মানে সুমেরীয় সভ্যতা, সবগুলোই কিন্তু সেই সমসাময়িক ছিল। সিন্ধু সভ্যতার সমসাময়িক কিন্তু সবই ছিল, এবং মেসোপটেমিয়া বা সুমেরীয় সভ্যতার সঙ্গে তো আমাদের রীতিমতো জলপথে বাণিজ্য চলতো। তো এখানে জাস্ট এমনি এটা দেওয়া আছে যে ইজিপসিয়ান যে সভ্যতা ছিল বা সিভিলাইজেশন ছিল সেটা ছিল নীল নদীর ধারে, চাইনিজ বা চৈনিক সভ্যতা ছিল হোয়াংহো নদীর ধারে, আর মেসোপটেমিয়ান সভ্যতা ছিল টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর ধারে। এইগুলো তোমরা মনে রাখবে। অপশান ডি এখানে আমাদের কী হয়ে গেল, সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে ওয়েস্টার্ন বর্ডার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে আমাদের ওয়েস্টার্ন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের অ্যাকচুয়ালি ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এই 4টে বর্ডার তোমাকে ভালো করে মনে রাখতে হবে। 4টে বর্ডারে কোনটাতে কি সাইট আছে। তার মধ্যে এখানে ওয়েস্টার্ন বর্ডারটা সম্বন্ধে জিজ্ঞেস করছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সুক্তাগেন্ডর। সুক্তাগেন্ডর অপশান এ আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এটা ছিল আমাদের ওয়েস্টার্ন বর্ডার বা পশ্চিমের বর্ডার। বাকিগুলো আমরা একবার একসঙ্গে দেখে নিই। ওয়েস্টার্ন বর্ডার সুক্তাগেন্ডর কোথায় আছে, সেটা হচ্ছে আমাদের পাকিস্তানে, পাকিস্তান ইরানের কাছে, দাক্স রিভারের কাছে। দাক্স রিভারের কাছে আমাদের পাকিস্তান ইরানে এটা বর্তমান, পাকিস্তান ইরানের বর্ডারে। নেক্সট ইস্টার্ন সাইড, যেটা ইস্টার্ন সাইড হচ্ছে এটা পাকিস্তান ইরান না করে পাকিস্তানই করো, পাকিস্তানটাই বেটার মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। এই পাকিস্তান দাক্স রিভার, কারণ অ্যাকচুয়ালি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পাকিস্তান আর ইন্ডিয়া এইসব জায়গাতেই ছিল, পাকিস্তানই করো। ইস্টার্ন সাইড কোথায় আমাদের, ইস্টার্ন সাইড মানে কিন্তু আবার বলছে এটা বর্ডার, মানে একদম সব থেকে পূর্ব, ইস্টার্ন মোস্ট, সেই হিসাবে এখানে দেওয়া আছে। বর্ডার এখানে আমরা আলোচনা করছি, কী আলোচনা করছি, বর্ডার। সব থেকে পূর্ব দিকের সাইড কোনটা, সেটা হচ্ছে ইস্টার্ন সাইড আলমগীরপুর, সেটা হচ্ছে হিন্দম রিভার, হিন্দম রিভারের আলমগীরপুরে এটা বর্তমান। নর্দার্ন সাইড বা সব থেকে উত্তরের সাইড হচ্ছে আমাদের মান্ডা, যেটা আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে চেনাব নদীর ধারে বর্তমান। চেনাব নদী তোমরা সকলেই জানো, আমাদের ইন্দাসের যে 5টা ব্রাঞ্চেস আছে, সাতলুজ, বিয়াস, চেলাম, ঝেনাব, সেইগুলোর মধ্যে একটা হচ্ছে চেনাব আর রবি, 5টার মধ্যে একটা হচ্ছে চেনাব নদী। নেক্সট সাদার্ন সাইড বা সব থেকে দক্ষিণের সাইড কোনটা, সব থেকে দক্ষিণের সাইড হচ্ছে ধামিয়াবাদ। ধামিয়াবাদ হচ্ছে মহারাষ্ট্রের পারবারা নদীর ধারে বর্তমান। মহারাষ্ট্রের পারবারা নদীর ধারে বর্তমান কি, সেটা হচ্ছে ধামিয়াবাদ। মনে থাকবে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ মনে থাকবে, আলমগীরপুর, সুক্তাগেন্ডর, আর নর্থ হচ্ছে মান্ডা, সাউথ হচ্ছে ধামিয়াবাদ। নেক্সট 4 নম্বর কোশ্চেন, টাইম পিরিয়ড অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের অ্যাকচুয়ালি টাইম পিরিয়ড মানে কত বিসি থেকে কত বিসি, 2350 থেকে 1750 বিসি, সেটাও তোমাদের আমি বলে দিলাম। এরপর ব্যাপার হচ্ছে কোন যুগের মধ্যে, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক, এইগুলোর মধ্যে কোনটার মধ্যে পড়ছে। তো এটা তোমরা যদি না জেনে থাকো, ডিটেলসে জানার জন্য তোমরা আমার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের থিওরির ভিডিওটা দেখতে পারো। আমি কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের উপরে থিওরির ভিডিওটা অলরেডি ভিডিও দিয়েছি পুরো, যেখানে একটা ভিডিওর মধ্যে পুরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কমপ্লিট করা আছে। সেখানে কিন্তু আমি খুব ডিটেলসে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এবং চ্যালকোলিথিক কোনটা কী বোঝায় সেটা খুব ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। এখানে আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তরটা সঠিক উত্তর হবে অপশান ডি, সেটা হচ্ছে চ্যালকোলিথিক। চ্যালকোলিথিক পিরিয়ডে হচ্ছে আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বর্তমান, এবং এদের টাইম পিরিয়ডগুলো দেওয়া আছে। প্যালিওলিথিক হচ্ছে বিয়ন্ড 10,000 বিসি, তারপর মেসো হচ্ছে 10,000 to 4,000 বিসি, নিওলিথিক হচ্ছে 4,000 to 1800 বিসি, আর চ্যালকোলিথিক হচ্ছে 1800 থেকে 1000 বিসি। এবার এগুলো কোনটা কি বোঝাচ্ছে, মানে চ্যালকোলিথিক বলতে কি, নিওলিথিক বলতে কি, মেসোলিথিক বলতে কি, সেইটা যদি তোমরা এবার ডিটেলস ইনডেপথ জানতে চাও তাহলে কিন্তু তোমাদের ওই ভিডিওটা দেখতে হবে, সেখানে আমি কিন্তু ইনডেপথ আলোচনা করেছি। নেক্সট 5 নম্বর কোশ্চেন, ফার্স্ট নোন সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রথম সাইট কোনটা, এটা তো তোমরা সকলেই জানো, খুবই ইজি, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। কারণ সেই প্রথম সাইট যেটা ছিল তার নাম অনুসারেই এর নাম দেওয়া হয়েছিল কি, হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। কারণ হরপ্পা সভ্যতা হচ্ছে হরপ্পা যে সাইটটা সেটা প্রথম খুঁজে পাওয়া গিয়েছিল। এছাড়া অন্যান্য সাইটগুলো কী কী, সেটা হচ্ছে লোথাল, চান্নুদারো, রোপার, বানাউলি, আলমগীরপুর, মানে কিছু কিছু সাইটের আমি নাম লিখে দিয়েছি এখানে। হরপ্পা ডিসকভার হয়েছিল কবে, এটাও আশা করি তোমরা সকলেই জানো। এখানে সঠিক উত্তর হয়েছে অপশান বি, 1921-এ হরপ্পা আবিষ্কার করেছিলেন কে, সেটা হচ্ছে ডক্টর দয়ারাম সাহানি, রবি নদীর ধারে, যেটা এখন বর্তমানে পাকিস্তানের সিন্ধ-এ মন্টগমারি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। পাকিস্তানের মধ্যে স্টেট হচ্ছে কি, স্টেট হচ্ছে সিন্ধ প্রদেশ বা সিন্ধ, তার মধ্যে ডিস্ট্রিক্ট কোনটা, ডিস্ট্রিক্ট হচ্ছে মন্টগমারি ডিস্ট্রিক্ট। মন্টগমারি ডিস্ট্রিক্টে রবি নদীর ধারে এটা এখন বর্তমানে
আছে। এটা 1921-এ ডক্টর দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন। নেক্সট 7 নম্বর কোশ্চেন, হোয়ার ডিড দ্য আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া ক্যারি আউট এক্সকাভেশন ইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমাদের মানে তখন হচ্ছে এএসআই, অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই। এএসআই প্রথম কোথায় শুরু করেছিল সেটা হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারো। হরপ্পা মহেঞ্জোদারোতে অপশান ডি সঠিক উত্তর হবে। হরপ্পা মহেঞ্জোদারোতেই কিন্তু আমাদের এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা শুরু করেছিল। ঠিক আছে, দ্য রুইন্স অফ টু ওল্ড সিটিজ মহেঞ্জোদারো অ্যান্ড হরপ্পা ওয়ার আনআর্থড বাই আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া। দ্য রুইন্স অফ বিল্ডিং অ্যান্ড আদার থিংস লাইক হাউসহোল্ড আর্টিকেলস, ইমপ্লিমেন্টস, ওয়েপেন্স এটসেট্রা এটসেট্রা তোমরা পড়ে নিও, এখানে কি লেখা আছে, বোঝানোর কিছু নেই এটাতে। নেক্সট 8 নম্বর কোশ্চেন, এটা একটা ভালো কোশ্চেন। হু ওয়াজ দ্য মেন ফিমেল গড ওরশিপড বাই ইন্দাস পিপল? কি বলেছে? মেন ফিমেল গড মানে দেবী। ফিমেল গড কে ছিল মেন, যাকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের লোকেরা পূজা করতো? সেটা হচ্ছে মাদার গডডেস। ঠিক আছে, মাদার গডডেস, মাতা মানে এটা হচ্ছে কি মানে নেচার, অ্যাকচুয়ালি মাদার গডডেস মানে নেচারকে ওরা মা হিসাবে মাতৃরূপে পূজা করতো। আচ্ছা, তা তোমাদের একটা জিনিস একটু মাঝখানে বলে দিই চট করে, সেটা হচ্ছে আমাদের কিন্তু WBCS এর ফুল প্যাকেজের ব্যাচ 6 কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে আবার। এর অলরেডি 5টা ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু এখন পরীক্ষা পোস্টপন্ড হয়ে গিয়েছে তাই নতুন একটা ব্যাচ আবার তোমাদের জন্য এখানে নিয়ে আসা হয়েছে, যাতে আরও কিছু স্টুডেন্টস এখানে এনরোল হয়ে প্রিপারেশান নিতে পারো। WBCS 2021 এবং 22 প্রিলি এবং মেন দুটোকেই টার্গেট করে কিন্তু এটা বানানো হয়েছে। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভিডিও কোর্স আছে, মক টেস্টের কোর্স আছে, কুইক রিভিশন কোর্স আছে, প্লাস অপশনালেরও কোর্স আছে। ঠিক আছে, কোর্স প্রাইস দেখতে পাচ্ছ 2499, টোটাল 1 বছরের ভ্যালিডিটি আছে এর মধ্যে। পুরোপুরিভাবে মানে সিলেবাস একদম A to Z কমপ্লিট করা আছে। আর পেমেন্ট লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। তো আমি তোমাদেরকে বলবো, তোমাদের কোনো বন্ধু যে হচ্ছে WBCS এর প্রিপারেশান নিচ্ছে তাদেরকেও তোমরা এটা সাজেস্ট করতে পারো, কারণ এটা খুবই একটা ভালো জিনিস। একবার হচ্ছে টাকা খরচ করে নিলে কিন্তু তোমাদের WBCS এর একদম ফুল ফ্লেজড প্রিপারেশান প্রিলিমেন্স দুটোরই হয়ে যাবে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য মেন মেল গড ওরশিপড বাই ইন্দাস পিপল? মেন মেল গড, আগে ছিল একটুখানি বললাম কি ফিমেল গড, এবার আমরা পড়ছি কি মেল গড। মেল গড প্রথম পেয়েছিল, মেল গড মেন ছিল আমাদের, সেটা হচ্ছে অপশান ডি লর্ড শিবা। লর্ড শিবা অপশান ডি হচ্ছে আমাদের কি মেল গড প্রধান ছিলেন ভগবান শিব। এটা তোমরা সকলের জন্য ওখানে একটা শিল্ড পাওয়া গেছে যেটাকে বলা হয় প্রোটোশিবা, যেটাকে কি বলে প্রোটোশিবা বলা হয়, আদি শিব, যার সঙ্গে আরও কিছু প্রাণীর মূর্তি পাওয়া যায়, যেটা ধ্যানমগ্ন শিবের মূর্তি পাওয়া মানে শিল আর কি, শিল পাওয়া গেছে, শিলের মধ্যে ছবি খোদাই গেছে শিব ঠাকুরের। নেক্সট 10 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ওরশিপড বাই ইন্দাস পিপল? এগুলোর মধ্যে কোনটাকে, স্টোন ট্রিজ অ্যানিমেলস, এগুলোর মধ্যে কাকে ইন্দাস পিপলরা পূজা করতো? সেটা হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, অপশান ডি। পুরো নেচারকে পুরোপুরিভাবে আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষেরা কী করতো? ভক্তি শ্রদ্ধা করতো এবং পূজা করতো, এক একটা দেবদেবতার রূপে পূজা করতো। বলা হচ্ছে দেখো, দে বিলিভড ইন সাম কাইন্ড অফ ট্রি অফ লাইফ হুইচ ইজ ডেপিক্টেড ইন দ্য সিলস অ্যাজ পিপল অর অ্যাকাসিয়া ট্রি, defended by guardian spirit against an evil force symbolized as tiger. In seals, guardian spirit is depicted variously as bull, snake, goat, or mythical creature or animals. They worship fertility symbols such as round stones and pierced stones মানে যার মধ্যে ছিদ্র করা আছে। A practice that probably preceded the worship of Shiva and Parvati in form of শিবলিঙ্গ। ঠিক আছে, মানে আর কি একটা পাথর এরকম গোল পাথর নেওয়া হতো, তার মধ্যে ফুটো করে একটা পাথরকে ঢুকিয়ে দেওয়া হতো, যেটা পরবর্তী ক্ষেত্রে কী হয়েছিল, শিবলিঙ্গের আকার ধারণ করেছিল। শিবলিঙ্গের তো আকারটা কিছুটা এরকম হয় না, যে একটা আমাদের এরকম গোল মতো থাকে, তার মধ্যে থেকে শিবলিঙ্গটা উঠে থাকে, তো সেরকমই কিছুটা, যে একটা চাকতির মতো পাথর নিয়ে তার মধ্যে সেটাকে ছিদ্র করে পিয়ার্স করে একটা পাথরকে ঢুকিয়ে দেওয়া, এই যে ফরমেশানটা, এটাই পরবর্তী ক্ষেত্রে কি শিবলিঙ্গের রূপ নিয়েছিল। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষেরা কী করতো, সব কিছুকেই পুজো করতো। তারা মনে করতো যে একটা জীবনের গাছ আছে বা জীবন বৃক্ষ আছে, ট্রি অফ লাইফ আছে, যেটাকে হচ্ছে বিভিন্ন গার্ডিয়ান ছিল, গার্ডিয়ানরা সেটাকে রক্ষা করতো। সেই গার্ডিয়ানদেরকে কী রূপে দেখানো হয়েছে, সেটা হচ্ছে টাইগার, কোথাও কোথাও হচ্ছে বুল, স্নেক, গোট, বিভিন্ন মিথিক্যাল ক্রিচার, এই ধরনের বিভিন্ন আকারে দেখানো হয়েছে। এবং এগুলো সব পাওয়া গেছিলো কিসে বলো তো? এগুলো সব পাওয়া গিয়েছিলো বিভিন্ন ধরনের সিল,
সিল মানে হচ্ছে এরকম চৌকো চৌকো হচ্ছে মাটির তৈরি ফরমেশন, এগুলোকে সিল বলা হয়। সেই সিলের মধ্যে কী ছিল, এই ছবিগুলো ডেপিকশন করা ছিল। নেক্সট 11 নম্বর কোশ্চেন বলা হচ্ছে এভিডেন্স অফ ট্রাফিনেশন অ্যাজ এ রেমেডি ফর সার্টেন ডিজিজ কাম ফ্রম সাম অফ দ্য ফলো। আচ্ছা, ট্রেফিনেশন জিনিসটা কী বলে দিয়েছি দেখো। ট্রেফিনেশন হচ্ছে কিছুটা এরকম যে এক ধরনের প্রসেস ছিল যেখানে কত মানুষের মাথার খুলিতে ছিদ্র করা হতো, ছিদ্র করে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করা হতো। এটা এক ধরনের পুরনো ধরনের ট্রিটমেন্টের সিস্টেম ছিল, এটাকে বলতো ট্রেফিনেশন। এটা মানে ওই সময় বিভিন্ন মাথার খুলি পাওয়া গেছে, যে মাথার খুলিতে দেখা গেছে এক বা একাধিক ছিদ্র আছে, আবার দেখা যাবে কিছু জায়গায় হয়তো ছিদ্র করার চেষ্টা করা আছে, সেটা সাকসেসফুল হয়নি। এই ধরনের কিন্তু মাথার খুলি পাওয়া গেছে। এটা এক ধরনের ওল্ড ট্রিটমেন্ট টেকনিক, এটাকে ট্রেফিনেশন বলা হয়। এর নিদর্শন কোথায় পাওয়া গেছিলো? এই নিদর্শন পাওয়া গিয়েছিল আমাদের অপশান সি, অর্থাৎ 134, আমাদের লোথাল বুরজাহোম এবং কালিবঙ্গান, এই তিনটে জায়গাতে নিদর্শন পাওয়া গিয়েছিল। নেক্সট 12 নম্বর কোশ্চেন, হর্স রিমেন্স আর ফাউন্ড ইট। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঘোড়ার রিমেনিং পাওয়া গিয়েছিল কোথায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। অপশান এ মানে কি? অপশান এ মানে হচ্ছে 1, 2, 3, সুরকাটাডা, কালিবঙ্গান এবং হচ্ছে আমাদের ধোলাবিরা, এই তিন জায়গাতে এর নিদর্শন পাওয়া গিয়েছিল। নেক্সট 13 নম্বর কোশ্চেন, বিয়ার্ডেড প্রিস্ট ফাউন্টেন। এটা তো খুব কমন কোশ্চেন, তো এগুলো পরীক্ষায় এসেছে বলে তাই দিয়েছি। এটা পাওয়া গেছিলো কোথায়? আমাদের মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোতে বিয়ার্ডেড প্রিস্টের ছবি পাওয়া গিয়েছিল, যেটাকে আবিষ্কার করেছিলেন ডক্টর আর.ডি. ব্যানার্জি বা রাখাল দাস ব্যানার্জি 1922-এ, হরপ্পার এক বছর পরে। এবং এটাও বর্তমানে পাকিস্তানের সিন্ধেই লারকানা ডিস্ট্রিক্টে ইন্দাস নদীর ধারে বর্তমান। হরপ্পা কোথায় ছিল? মন্টগোমারি ডিস্ট্রিক্টে ছিল, আর ওটা ছিল রবি নদীর ধারে, এটা হচ্ছে ইন্দাস নদীর ধারে লারকানা ডিস্ট্রিক্টে। নেক্সট 14 নম্বর কোশ্চেন, টেরাকোটা ফিগার ওয়াজ ফাউন্ড, মানে পোড়ামাটির মূর্তি পাওয়া গিয়েছিল কোথায়? পোড়ামাটির মূর্তি পাওয়া গিয়েছিল ফ্রেন্ডস যেখানে, সেটা হচ্ছে আমাদের হরপ্পাতে। অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে কি? হরপ্পাতে। হরপ্পাতে আরও কি ইম্পর্টেন্ট জিনিস পাওয়া গিয়েছিল, সেটা হচ্ছে কফিন আর পটারি। কফিন আর মাটির তৈরি পাত্র কিন্তু এখানে ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে পড়ে, যেগুলো পাওয়া গিয়েছিল। নেক্সট 15 নম্বর কোশ্চেন এবং আছে লাস্ট কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ওল্ডেস্ট এগ্রিকালচারাল গ্রাউন্ড ফাউন্ড ইন, সব থেকে পুরনো এগ্রিকালচারাল গ্রাউন্ড কোথায় পাওয়া গিয়েছিল? সেটা হচ্ছে অপশান ডি, কালিবঙ্গান। অপশান ডি, কালিবঙ্গান। কালিবঙ্গানে হচ্ছে ওল্ডেস্ট এগ্রিকালচারাল গ্রাউন্ড খুঁজে পাওয়া গিয়েছিল, যেটা আবিষ্কার করেছিলেন কে? পিও সেচেরি এবং এ ঘোষ এটাকে আবিষ্কার করেছিলেন। এটা রাজস্থানে এখানটা বর্তমান সরস্বতী নদীর ধারে, যদি সরস্বতী নদী এখন আর নেই, তো মনে করা হয় সেই সময় সরস্বতী নদী যেখানে ছিল, সেই সরস্বতী নদীর ধারে বর্তমান রাজস্থানে এটা অবস্থিত। এখানে প্রথম কি হয়েছিল? প্রথম কৃষিকাজের নিদর্শন বা কৃষিকাজের যে জমি, সেটা পাওয়া গেছিলো কোথায়? সেটা হচ্ছে কালিবঙ্গানে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটা পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে, অনেক পরীক্ষাতে, শুধু WBCS না, অনেক পরীক্ষাতে এটা অনেকবার এসেছে। তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। তো আমরা আজকে কি করব? আজকে আমরা তোমাদের বেদিক এজ যে চ্যাপ্টারটা আছে তার MCQ বা মক টেস্ট করবো। আগের দিন আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মক টেস্ট করেছি, আজকে আমরা কি করব? বেদিক এজের মক টেস্ট আলোচনা করব। আজকে প্রথম কোশ্চেনে দেখো কি বলা হচ্ছে। প্রথম কোশ্চেনটা বলা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য টাইম পিরিয়ড অফ বেদিক এজ। এই যে আমরা বলছি বেদিক এজ, এই বেদিক এজের অ্যাকচুয়াল টাইম পিরিয়ডটা কত? এই বেদিক এজের অ্যাকচুয়াল টাইম পিরিয়ডটা হচ্ছে কত ফ্রেন্ডস? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1500 থেকে 600 BC। অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে 1500 থেকে 600 BC। 2300 থেকে 1700 BC কোনটা? এটা হচ্ছে আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাইম পিরিয়ড। আর 319 থেকে 550 AD এটা কি? এটা হচ্ছে আমাদের গুপ্তা ডাইনেস্টি বা গুপ্ত যুগের সময়কাল। তাহলে বাকি অপশানগুলো তোমরা জেনে নিলে কোনটা কি। নেক্সট কোশ্চেন দেখো বলা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা কিন্তু পিডিএফটা আমাদের গ্রুপে প্রত্যেক দিন পেয়ে যাবে। আমাদের এই যে পিডিএফটা দেখে তোমাদের পড়ানো হচ্ছে, এই পিডিএফটা কিন্তু তোমরা আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে তারও লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করবে। ইনকেস যদি তোমাদের পিডিএফটা নিয়ে অনেক সময় প্রবলেম হয় অনেকের, সেখান থেকে তোমরা কিন্তু ভালো করে এক্সপ্লেনেশনগুলো পড়তে পারবে। আমি এখানে এক্সপ্লেনেশনের জন্য খুব বেশি সময় নিয়ে ডিটেলসে বোঝাই না। নেক্সট 2 নম্বর কোশ্চেন, হোয়ার ডিড আরিয়ান কাম ফ্রম। আর্যরা কোথা থেকে এসেছিলো বা আর্যদের উৎপত্তি, তো এটা নিয়ে তো প্রচুর বিতর্ক আছে। তো
তো এখানে যেটা সঠিক উত্তর হবে, এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের অপশান এ, সেন্ট্রাল এশিয়া মঙ্গোলিয়া, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন, আমাদের ইন্দাস নদী এবং গঙ্গা নদীর যে সমভূমি সেইখানে। সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে বলা হয় অ্যাকচুয়ালি সেন্ট্রাল এশিয়া বা মঙ্গোলিয়া থেকে এসেছিল। তো এর বিভিন্ন থিওরিজ আছে, এই থিওরিজগুলো আমি তোমাদের কিন্তু যখন পড়িয়েছিলাম থিওরি, তখন কিন্তু তোমাদের আলোচনা করে দিয়েছিলাম ভালো করে, যে বিভিন্ন থিওরি। দেখো এখানে নেক্সট কোশ্চেনও আছে, যে 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে ভেরিয়াস স্কলার্স গেভ ডিফারেন্ট ওপিনিয়ন অ্যাবাউট দেয়ার অরিজিন। দেয়ার বলতে এখানে আর্যদের কথাই বলা হচ্ছে, ওই কনটেক্সটে আমি দেয়ার লিখেছি, দেয়ার অরিজিন, হুজ ওপিনিয়ন ইজ মোস্ট অ্যাকসেপ্টেড। তো এখানে আমরা দেখতে পাচ্ছ বালগঙ্গাধর তিলক, ম্যাক্স মুলার এবং তারানাথ, তিনজন কিন্তু 3 ধরনের আমাদের কি দিয়েছিলেন, ওপিনিয়ন দিয়েছিলেন বা মতামত দিয়েছিলেন। সব থেকে অ্যাকসেপ্টেড যেটা বা সব থেকে বেশি গ্রহণযোগ্য কোনটা, সেটা হচ্ছে অপশান এ, বালগঙ্গাধর তিলকের যে থিওরি সেইটা সব থেকে বেশি গ্রহণযোগ্য। কোয়ার থিওরি কি সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো বালগঙ্গাধর তিলক বলেছিলেন যে আরিয়ানস কাম ফ্রম আর্কটিক রিজন, আরিয়ানরা কি আর্কটিক রিজন থেকে এসেছিল, ফলোয়িং দেয়ার অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন, মানে তারা রাত্রের আকাশে তারার দেখে দিক নির্ণয় করার যে ক্ষমতা, এটাকে বলে অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন। তো সেই অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশনের উপর নির্ভর করে আর্কটিক রিজন থেকে তারা অ্যাকচুয়ালি এসেছিল। অ্যাকর্ডিং টু তারানাথ, আরিয়ানস কেম ফ্রম আরিয়ানস কেম ফ্রম, আচ্ছা এইটা একটু মিসিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি তারানাথের মতামত অনুযায়ী হচ্ছে সেন্ট্রাল এশিয়া, যেটা আমরা এখনই বললাম মঙ্গোলিয়া বা সেন্ট্রাল এশিয়া, সেইটা অ্যাকচুয়ালি ছিল তারানাথের মতবাদ। এটা ছিল অ্যাকচুয়ালি কি তারানাথের মতবাদ। আর ম্যাক্স মুলার কি বলেছিলেন, ম্যাক্স মুলার বলেছিলেন দে অ্যারাইভ ফ্রম রাশিয়ান স্টেপস, সেন্ট্রাল তিবেট নট এশিয়া। সেন্ট্রাল তিব্বত বাট এশিয়া, মানে কি সেন্ট্রাল এশিয়া না, অ্যাকচুয়ালি সেন্ট্রাল তিব্বত থেকে, মানে ভারতের জাস্ট উত্তরে যে তিব্বত আছে, তিব্বত থেকে তারা এসেছিল। সেন্ট্রাল তিব্বত থেকে এসেছিল, এশিয়া থেকে আসেনি। এটা বলেছিলেন কি, এটা বলেছিলেন ম্যাক্স মুলার। আর তারানাথ কি বলেছিলেন, তারানাথ বলেছিলেন যে আমাদের যেটা এক্ষুনি পড়লাম সেন্ট্রাল এশিয়া বা মঙ্গোলিয়া থেকে এসেছিল কে, সেটা বলেছিলেন তারানাথ। আর বালগঙ্গাধর তিলক বলেছিলেন আর্কটিক রিজিয়ন থেকে এসেছিল আরিয়ানরা। 3জন 3টে মতবাদ দিয়েছিল। ঠিক আছে, এখানে একটু মানে টাইপ করার সময় মিস্টেক হয়ে গেছে, এটা তোমাদের আমি বলে দিলাম। আর এক মিনিট, তোমাদের উত্তরটা আমি ভুল বললাম না, সরি উত্তরটা হবে ম্যাক্স মুলার, নট বালগঙ্গাধর তিলক, সরি। ম্যাক্স মুলারের যে এটা ছিল ওপিনিয়ন ছিল, সেটা ছিল মোস্ট অ্যাকসেপ্টেড, একটু ভুল বললাম, বালগঙ্গাধর তিলক নয়। মানে উত্তরে লেখা আছে ঠিক, বলার সময় ভুল বলে দিয়েছিলাম। আচ্ছা, তার সঙ্গে এবার তোমাদের আরেকবার জানিয়ে দিই যে আমাদের কিন্তু এমএইচ এডুকেশন ল্যাবের তরফ থেকে WBCS-এর ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা অলরেডি রানিং আছে, এটা ব্যাচ 6 লঞ্চ করা হয়েছে, এর আগে 5টা ব্যাচ ফুল হয়ে গেছে এবং সেখানে ক্লাস কিন্তু অলরেডি রানিং আছে। এটার টোটাল 1 বছর ভ্যালিডিটি আছে। কোর্স প্রাইস আছে তোমাদের 2499, টোটাল 2500 টাকা তোমাদের কোর্স প্রাইস আছে। 1 বছর ভ্যালিডিটি, তার মধ্যে প্রিলি এবং মেন দুটোকেই টার্গেট করা হয়েছে এবং তার মধ্যে ভিডিও কোর্স, মক টেস্ট সিরিজ, কুইক রিভিশনের জন্য শর্ট নোটস, তার সঙ্গে অপশনাল কোর্সেরও ভিডিও কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। আর সব কিছু কিন্তু লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী বানানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ডাউট ক্লিয়ারিং গ্রুপও টেলিগ্রামে আছে, যেখানে তোমরা কিন্তু এনি ডাউট এনি সাবজেক্টে তোমরা জিজ্ঞেস করতে পারো, তোমাদের অ্যান্সার দিয়ে দেওয়া হবে। ওকে, তো নেক্সট এবার কোশ্চেনটা দেখা যাক। নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে, সরি উত্তরটা বেরিয়ে গেল, সরি। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে দ্য ওয়ার্ড আরিয়ান ইজ ডিরাইভড ফ্রম দ্য, আর্য শব্দটা কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? আরিয়ান বা আর্য শব্দটা নেওয়া হয়েছে কোথা থেকে, সেটা হচ্ছে অপশানে সংস্কৃত থেকে। সংস্কৃত থেকে আর্য কথাটা নেওয়া হয়েছে। এই কথাটার অর্থ হচ্ছে কি, হুইচ মিনস নোবেল নট অর্ডিনারি। নোবেল মানে হচ্ছে আর একটু রাজকীয় ব্যাপার স্যাপার থাকে, তাকে বলে নোবেল বা গুণীজন। ঠিক আছে, নট অর্ডিনারি না এক্সট্রা অর্ডিনারি, এই টাইপের জিনিস। আর্য কথার অর্থ হচ্ছে এটাই। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য ঋগ্বেদিক আরিয়ানস ওয়ার এ প্যাস্টোরাল পিপল ইজ বর্ন আউট বাই দ্য ফ্যাক্ট দ্যাট, এরা যে যাযাবর ছিল, ঋগ্বেদিক আরিয়ান যেটা ছিল, এরা যে যাযাবর ছিল, এই ফ্যাক্টটা কিসের উপর ডিপেন্ড করে প্রথম এসেছিল বা কেন বলা হতো যে তারা যাযাবর ছিল? এটার সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি মানে অল অফ দ্য অ্যাবাভ। কেন বলছে, দেয়ার আর মেনি রেফারেন্সেস টু দ্য কাউ ইন দ্য ঋগ্বেদা, most of the wars were fought for the sake of cows and gifts made to the priest were usually cow not land। বলা হচ্ছে যে তাহলে আর্যরা হচ্ছে ছিল গৃহপালিত বলছি, মানে রাখাল বা পশুপালক টাইপের ছিল। সেফার যেটাকে বলা হয়, সেটা ছিল কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে বোঝা যাচ্ছে,
এই যতগুলো ফ্যাক্ট আছে এই সমস্ত ফ্যাক্টের উপর ডিপেন্ড করে বোঝা যাচ্ছে যে তারা কী ছিল, তারা হচ্ছে অ্যাকচুয়ালি সেফার্ড ছিল। এখানে তোমরা এটা পড়ে নিয়ে ওই জিনিসটাই এখানে লেখা আছে, বোঝানোর মতো কিছু নেই। নেক্সট 6 নম্বর কোশ্চেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেক্সট ইন বেদিক ম্যাথমেটিক্স। বেদিক ম্যাথমেটিক্সের সব থেকে ইম্পর্টেন্ট টেক্সট কোনটা ছিল, সেটা হচ্ছে অপশান সি, শুল্ভসূত্র। শুল্ভসূত্র অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। শুল্ভসূত্র সম্বন্ধে কী বলেছে দেখো, দ্য শুল্ভসূত্র আর সূত্র টেক্সট বিলঙ্গিং টু দ্য তো আমাদের হচ্ছে স্তোত্র রিচুয়াল অ্যান্ড কন্টেনিং জিওমেট্রি রিলেটেড টু ফায়ার অল্টার কনস্ট্রাকশন। যজ্ঞের যে বেদি তৈরি হবে তার ক্ষেত্রে যে জিওমেট্রিক প্যাটার্ন ফলো করা হবে, অর্থাৎ ত্রিভুজ হবে না স্কোয়ার হবে না রেক্ট্যাঙ্গেল হবে না ষড়ভুজ হবে, এইসব বিষয়ে বলা হয়েছে কোথায়, সেটা হচ্ছে শুল্ভসূত্রতে। নেক্সট 7 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, ইন বেদিক পিরিয়ড মেন ক্রপস ওয়ার। মূল চাষবাসের যে ফসল ছিল, খাদ্যশস্য, সেগুলো কী ছিল, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ছিল, এখানে সঠিক উত্তর হবে অপশান সি, বোথ। বার্লি এবং রাইস দুটোই কিন্তু এখানে মেন ছিল। দেখো বলা হচ্ছে, এগ্রিকালচার বিকেম চিপ অকুপেশন অফ দ্য পিপল অফ গ্রোয়িং বার্লি, রাইস, হুইট। অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটির মধ্যে কী ছিল, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটির মধ্যে ছিল মেটাল ওয়ার্ক, লেদার ওয়ার্ক, কার্পেন্ট্রি, পটারি, অ্যাডভান্সমেন্ট, বাট আয়রন ওয়াজ নট ফাউন্ড। লোহা কিন্তু এখানে খুঁজে পাওয়া যায়নি। এখানে ওরা হচ্ছে মেটাল ওয়ার্ক করতো, কাপড়ের লেদার ওয়ার্ক মানে চামড়ার কাজ করতো, কার্পেন্ট্রি করতো, কাঠের কাজ করতো, বাট মেটাল ওয়ার্ক করলেও আয়রন পাওয়া যায়নি। আর খাদ্যশস্যের মধ্যে ছিল বার্লি, রাইস এবং হুইট। নেক্সট 8 নম্বর কোশ্চেন, হুইচ বেদ হ্যাজ কালেকশন অফ সং। গানের সংকলন কোনটা, তো এটা তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে সামবেদ। এটা আমি তোমাদের যখন থিওরি পড়িয়েছিলাম ডিটেলসে বলে দিয়েছিলাম, এখানে আমি বলে দিচ্ছি। দেখো বলা হচ্ছে ঋগ্বেদ, এগুলো সম্বন্ধে একবার করে বলে দিচ্ছি। ঋগ্বেদ হচ্ছে ওল্ডেস্ট বেদ, এর মধ্যে টোটাল 10টা মণ্ডল আছে এবং 1028টা হিম মানে হচ্ছে শ্লোক আছে টু প্রেজ গড। যজুর্বেদ হচ্ছে কি, ডিটেল অফ রুলস টু বি ফলোড ডিউরিং স্যাক্রিফাইস অ্যান্ড অনলি বেদা হুইচ কমপ্লাইড ইন প্রোজ অ্যান্ড পোয়েট্রি। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয় যে কোন বেদটা গদ্য এবং পদ্য দুটো আকারেই লেখা আছে, বাকি সমস্তগুলো কি শ্লোকের আকারে পদ্যের আকারে লেখা আছে। কিন্তু যজুর্বেদ হচ্ছে এমন একটা বেদ যেটা গদ্য পদ্য উভয়ের আকারে লেখা আছে, এবং এখানে মূলত হচ্ছে বিভিন্ন ধরনের স্যাক্রিফাইস মানে বিভিন্ন ধরনের যে বলিদান সেগুলো সম্বন্ধে লেখা হয়েছে। সামবেদ হচ্ছে এখানে তোমরা দেখতে পেলে হ্যাজ কালেকশন অফ সংস অ্যান্ড দ্য অরিজিনাল ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আর ট্র্যাক্টেড টু ইট। এবং আমাদের অ্যাকচুয়ালি যে ভারতের শাস্ত্রীয় সঙ্গীত সেটার উৎপত্তি কিন্তু এই সামবেদ থেকে। আর অথর্ববেদ হচ্ছে কালেকশন অফ ম্যাজিক স্পেলস অ্যান্ড চার্মস, অর্থাৎ খারাপ কাজে বা শয়তানের সম্বন্ধে লেখা আছে কোথায়, বা ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে লেখা আছে কোথায়, আমাদের অথর্ববেদে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, এই জন্য অনেক সময় কি বলে ঋক, সাম, যজুকে একসঙ্গে ত্রিবেদ বলা হয়, আর অথর্ববেদকে আলাদা করে রাখা হয়, কারণ অথর্ববেদটা নট ভগবান সম্বন্ধে লেখা নেই, ওখানে শয়তান সম্বন্ধে লেখা আছে, ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে লেখা আছে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, দ্য স্ট্যান্ডার্ড ইউনিট অফ ভ্যালু ইউজড অ্যাজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ ডিউরিং বেদিক পিরিয়ড। বৈদিক যুগে যে বিনিময় প্রথার ক্ষেত্রে ইউনিট হিসেবে ব্যবহার করা হতো কোনটা, এখানে সঠিক উত্তর হবে অপশান সি, বোথ। আমাদের গরুকেও ব্যবহার করা হতো, নিষ্কাকেও ব্যবহার করা হতো, নিক্সা। বেদিক পিরিয়ড শোজ দ্যাট বেদিক পিপল ইউজড কাউজ এজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ অ্যান্ড লেটার স্টার্টেড ইউজ অফ নিক্সা। নিক্সা কী জিনিস, নিক্সা হচ্ছে আমাদের গোল্ড কয়েন, নেকলেট অফ গোল্ড মানে গোল্ড কয়েন টাইপেরই আর কি জিনিস নিক্সা, যেটা পরবর্তী ক্ষেত্রে ইউজ করা হয়। কিন্তু কোশ্চেনে যেহেতু আমাদের অপশান এ বি দুটোই আছে, তাই এখানে অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট 10 নম্বর কোশ্চেন, প্রোজ অ্যাবাউট বেদিক হিমস আর। দেখো বেদের হিম বলতে যেটা শ্লোকের আকারে লেখা আছে সেটার কি আছে, সেটার একটা গদ্যরূপও আছে, সেটাকে সংক্ষিপ্ত সার করে গদ্যরূপেও লেখা হয়েছে। সেগুলোকে কি বলা হয়, সেগুলোকে বলা হয় ব্রাহ্মণ। অপশান এ হচ্ছে ব্রাহ্মণ। আরও কী কী জিনিস আছে এগুলো সবগুলো সম্বন্ধে দেখে নাও। ব্রাহ্মণ হচ্ছে তাহলে প্রথমে কি দিলে, প্রোজ অ্যাবাউট বেদিক হিম রিচুয়ালস অ্যান্ড ফিলোসফিস। আরেকটা হচ্ছে আরণ্যক। আরণ্যক কি, আরণ্যক হচ্ছে ডিলস উইথ মিস্টিসিজম, রাইটস অ্যান্ড রিচুয়ালস। এটা হচ্ছে বিভিন্ন ধরনের রিচুয়াল সম্বন্ধে, বিভিন্ন জিনিসপত্র সম্বন্ধে এখানে লেখা হয়েছে। উপনিষদ হচ্ছে ফিলোসফিক্যাল টেক্সট ডিলিং উইথ সোল, মিস্ট্রি অফ নেচার। ফিলোসফি কি তোমরা জানো, ফিলোসফি মানে আমাদের আত্মা সম্বন্ধে, আমাদের প্রকৃতির বিভিন্ন মানে গোপন রহস্য সম্বন্ধে আলোচনা করা হয়েছে, যেখানে সেটাকে বলা হচ্ছে উপনিষদ। তাহলে ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ এই তিনটে জিনিসই কিন্তু কি তোমাদের যা মনে রাখতে হবে। নেক্সট 11 নম্বর কোশ্চেন, এখানে অ্যাকচুয়ালি তোমাদের কোশ্চেনের মধ্যে মাত্র দুটি অপশান আছে, কারণ এখানে আর অপশান দরকার ছিল না। প্লেন বলা হয়েছে যে ঋগ্বেদিক সোসাইটি ওয়াজ বেসিক্যালি কি, প্যাট্রিয়ার্কাল না ম্যাট্রিয়ার্কাল, মানে আমাদের হচ্ছে পুরুষতান্ত্রিক না নারীতান্ত্রিক, কী ছিল। এখানে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পুরুষতান্ত্রিক। কিন্তু আমাদের বেদিক পিরিয়ডে কি হতো, ফিমেলদেরকেও কিন্তু যথেষ্ট অধিকার দেওয়া হতো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে
লেটার বেদিক পিরিয়ডে কিন্তু এই ক্ষমতাগুলো আবার অনেকাংশে কমিয়ে দেওয়া হয়েছিল। লেটার বেদিক পিরিয়ডে কিন্তু ফিমেলদেরকে আর সেই হিসাবে অতটা বেশি ফ্রিডম দেওয়া হতো না বা লিবার্টি দেওয়া হতো না। বলা যায় দেখো ওমেন, এখানে বলা যায় দেখো ওমেন হ্যাড ইকুয়াল অপরচুনিটিস অ্যাজ মেন ফর দেয়ার স্পিরিচুয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। কিছু এক্সাম্পল হচ্ছে অপালা, বিশ্বভারা, ঘোষা, লোপামুদ্রা ওয়ার ওমেন পোয়েট। সেই সময়ের বিখ্যাত কিছু ওমেন পোয়েট ছিল এই অপালা, বিশ্বভারা, ঘোষা, লোপামুদ্রা। কিন্তু মনে রাখবে লেটার বেদিক পিরিয়ডে কিন্তু ওমেনদের হচ্ছে লিবার্টি বা ফ্রিডম কিন্তু অনেকাংশে হ্রাস পেয়েছিল। নেক্সট 12 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সাংখ্য দর্শন? সাংখ্য দর্শনের ফাউন্ডার কে ছিলেন? সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে কপিল। বাকিগুলো একটু দেখে নিই। বাকি দেখো সাংখ্য দর্শন হচ্ছে কপিল। পতঞ্জলি কি? পতঞ্জলি হচ্ছে যোগ দর্শন, তো নাম শুনে বুঝতে পারছো পতঞ্জলি আমাদের বাবা রামদেবের প্রোডাক্ট। গৌতম কি? গৌতম হচ্ছে ন্যায় দর্শন। আর উলুকা কানাডা হচ্ছে কি? উলুকা কানাডা হচ্ছে বৈশিখী দর্শন। এই চারটে নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তিনটে আমাদের এখানে অপশানের মধ্যে আছে, আরেকটা আমি তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছি। এই চারটে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট 13 নম্বর কোশ্চেন, কয়েন্স ইউজড বাই আরিয়ানস ওয়াজ? আরিয়ানরা কী ধরনের বা আর্যরা কী ধরনের মুদ্রা ব্যবহার করতো? সঠিক উত্তর কী হবে এখানে? সঠিক উত্তর হবে অপশান সি, নিস্কো এবং সতনাম। দু ধরনের কয়েনেরা ইউজ করতো। নিস্কো এবং সতনাম হচ্ছে গোল্ড কয়েন ছিল। এছাড়া আরেকটা ছিল কি? আরেকটা ছিল হচ্ছে কৃষ্ণালা। কৃষ্ণালা ছিল সিলভার কয়েন। তাহলে নিস্কো আর সতনাম দুটো ছিল গোল্ড কয়েন, আর কৃষ্ণালা ছিল সিলভার কয়েন, যেটা এরা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ইউজ করতো। তার আগে গরুকে ইউজ করা হতো। নেক্সট 14 নম্বর কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ারেও এসেছে এই কোশ্চেনটা। টু পপুলার অ্যাসেম্বলিজ অফ বেদিক পিরিয়ড ওয়ার। এটা আমি যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করছিলাম তখন আমি বলেছিলাম কী কী এগুলো ছিল, সভা এবং সমিতি। দুটো পপুলার অ্যাসেম্বলি বেদিক পিরিয়ডে কী কী ছিল? সভা এবং সমিতি। নেক্সট, এটা সভা এবং সমিতি কি এটা সম্বন্ধে তোমরা থিওরি ক্লাসেও দেখে নিতে পারো, অথবা আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেখানে আমি আলোচনা করেছিলাম বেদিক পিরিয়ড সম্বন্ধে, মানে বেদিক পিরিয়ড না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন আলোচনা করছিলাম এনসিয়েন্ট হিস্ট্রি, সেখানেও তোমরা দেখে নিতে পারো। সেখানে আমি কিন্তু একটা এক্সপ্লেনেশন দিয়েছি। লাস্ট কোশ্চেন আজকের, বেদিক ইকোনমি ওয়াজ বেসড অন? বৈদিক যুগের যে অর্থনীতি ছিল সেটা কিসের উপর বেস ছিল? সেটা ছিল আমাদের অপশান সি, মূলত এগ্রিকালচার এবং ক্যাটেল রিয়ারিং, মানে আমাদের চাষবাস এবং গবাদি পশু প্রতিপালনের উপরে কিন্তু আমাদের বেদিক ইকোনমি, বৈদিক যুগের যে অর্থনীতি সেটা নির্ভর করত। তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ। তো আজকে আমরা কি করব? আজকে আমরা শুরু করব সেটা হচ্ছে রিলিজিয়াস মুভমেন্ট এমসিকিউ আমরা শুরু করব। ঠিক আছে, আজকে প্রথম কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেনটা বলা হচ্ছে, উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাসিক জীবক চিন্তামণি ইন তামিল অ্যাসোসিয়েটেড? অর্থাৎ আমাদের তামিল ল্যাঙ্গুয়েজে একটা ক্লাসিক্যাল পোয়েম আছে, এপিক পোয়েম আছে, যেটার নাম হচ্ছে জীবক চিন্তামণি। এটা কোন ধর্মের সঙ্গে যুক্ত বা কোন ধর্মের সঙ্গে রিলেটেড? এখানে কোশ্চেন করতে চেয়েছে। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জাইনিজম। জাইনিজম হয়ে যাবে আমাদের এখানে কি সঠিক উত্তর। ওহো, অপশান এ বলে দুয়ে দাগ পড়ে, জাইনিজম। দেখে নেওয়া যায়। দেখো বলেছে জীবক চিন্তামণি, যার কথার অর্থ হচ্ছে কি ফ্যাবুলাস জেম। কথার অর্থ হচ্ছে এটা ফ্যাবুলাস জেম ইজ এ ক্লাসিক্যাল এপিক পোয়েম কনসিডার্ড ওয়ান অফ দি 5 গ্রেট তামিল এপিক্স অ্যাকর্ডিং টু দ্য ল্যাটার তামিল লিটারি ট্রেডিশন। অর্থাৎ এটাকে হচ্ছে তামিল যে পাঁচ এপিক পোয়েম আছে তার মধ্যে একটা। বাকিগুলো কি? বাকি চারটা নাম মনে রাখবে, সেটা হচ্ছে মণিমেঘালাই, শিলাপ্পাদিকারম, তারপর হচ্ছে বলয় পাঠি আর কুণ্ডলকেশী, এই আর তার সঙ্গে জীবক চিন্তামণি। এই পাঁচটা হচ্ছে কি এপিক তামিল পোয়েমের মধ্যে পড়ে। এটা জীবক চিন্তামণি ওয়াজ কম্পোজ ডিউরিং 10th century CE বাই তিরুথাক্কা তেবার এ জৈন মঙ্ক। তিনি একজন কি জৈন সন্ন্যাসী ছিলেন। কে করেছিলেন এটা? এটা তোমরা মনে রাখবে কি তিরুথাক্কা থেবার বা তেবার, যা বলবে। 10th centuryটা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, হোয়ার ডিড লর্ড বুদ্ধা ব্রেথ হিজ লাস্ট? দেখো এটা আমি তোমাদের যখন বুদ্ধিজম পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে গৌতম বুদ্ধের জীবনের সঙ্গে যত কিছু জড়িত, অর্থাৎ ওনার জন্মস্থান, ওনার মৃত্যুস্থান, উনি কোথায় বোধি লাভ করেছিলেন, ওনার কোথায় হচ্ছে প্রথম সারমন দিয়েছিলেন, এই সমস্তগুলো কিন্তু পরীক্ষায় বারবার করে কোশ্চেন আসে। তো এই নাম প্লেসগুলো কিন্তু নাম তোমাদেরকে অতি অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, এই জিনিসটা যেন তোমাদের মাথায় থাকে। তো এখানে দেখো কোশ্চেন বলতে বলতে এসেই গেছে। কোশ্চেন করা হয়েছে কি? কোশ্চেন করা হয়েছে, হোয়ার ডিড লর্ড বুদ্ধা ব্রেথ হিজ লাস্ট? কোথায় ইনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেটা তোমাদের মনে রাখতে হবে। সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদের
অপশান ডি কুশিনগর। কুশিনগরে উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এটা কোথায় আছে? এটা হচ্ছে আমাদের এখন বর্তমানে ইউপি ডিস্ট্রিক্টে ইউপি ডিস্ট্রিক্টে এটা বর্তমান। নেক্সট কোশ্চেন, ইন তামিল লিটারেচার গ্লোরিয়াস বুকস শিলাপাদিক্কারম এবং মণিমেখালাই আর রিলেটেড টু। রিপিটেড কোশ্চেন, এটা কোথায় আছে? এটা হচ্ছে জৈনিজম। ওই 5টার মধ্যে একটা এক্ষুনি তোমাদের আমি বলে দিয়েছিলাম। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমাদের আপকামিং WBCS 2021 এবং 2022-এর যে আমাদের প্রিলিমিনারি পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলোকে অ্যাকচুয়ালি আমাদের আপকামিং এখন আছে, আমাদের আগে প্রিলি আছে 21-এর, তারপরে হচ্ছে আমাদের 20 হচ্ছে মেন্স হবে। তো সেই পরীক্ষাগুলোকে টার্গেট করে কিন্তু আমাদের এই কোর্সটা অলরেডি রানিং চলছে। অ্যাকচুয়ালি এর যে ব্যাচ নাম্বার 6 সেইটা এখন লঞ্চ করা হয়েছে, যেহেতু পরীক্ষা পোস্টপন্ড হয়ে গেছে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডিটেলস দেওয়া আছে, প্রাইসটাও দেখতে পাচ্ছ। প্রাইসটা হচ্ছে 2499, মাত্র 2499 টাকায় তোমরা কিন্তু পুরো 1 বছরের জন্য ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ। আর তার মধ্যে কিন্তু তোমাদের ফুল ভিডিও কোর্স, মক টেস্টের কোর্স, কুইক রিভিশন নোটস, অপশনাল কোর্স, এভরিথিং তোমরা পেয়ে যাবে। অর্থাৎ WBCS-এর কমপ্লিট প্রিপারেশান, অন্য কোথাও তোমাকে যেতে হবে না। সমস্ত থিওরির PDF নোটস পেয়ে যাবে, ভালো করে ডিটেল এক্সপ্লেনেশন ভিডিও পেয়ে যাবে তোমরা। 1 বছরের মধ্যে যতবার খুশি অ্যাক্সেস করতে পারো। আবার যাতে তোমরা ভালো করে রিভিশন করতে পারো তার জন্য শর্ট নোটস প্রোভাইড করা হবে, প্লাস অপশনালের কোর্সও আছে। পেমেন্ট লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে এটাকে চেক আউট করতে পারো। নেক্সট 4 নম্বর কোশ্চেন, হু অ্যাকর্ডিং টু দ্য বুদ্ধিস্ট ইজ বিলিভ টু বি নেক্সট ইনকারনেশন অফ গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ পরবর্তী ক্ষেত্রে যে পুনর্জন্ম নিয়েছিলেন সেটা কী রূপে নিয়েছিলেন? যেটা বুদ্ধরা মনে করে সেটা হচ্ছে কে, নাম হচ্ছে কি মৈত্রেয়ী। মৈত্রেয়ী রূপে উনি পুনর্জন্ম নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য সাবজেক্ট ম্যাটার অফ অজন্তা পেন্টিংস ইজ রিলেটেড টু। অজন্তা পেন্টিংসের যে সাবজেক্ট ম্যাটার, এটা কার সঙ্গে যুক্ত? এটা মূলত হচ্ছে বুদ্ধিজমের সঙ্গে যুক্ত। সঠিক উত্তর হবে কি অপশান 2 বা অপশান বি, বুদ্ধিজম। তো এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যেটা মানে এর ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে মনে করা হয় যে কোনো একজন পার্টিকুলার রাজার আমলে কিন্তু এই পুরো অজন্তা ইলোরার মন্দিরটা তৈরি করা হয়নি। অজন্তা ইলোরার পুরো মন্দির বা আমাদের যে গুহা চিত্রগুলো, এগুলো সব, যেখানে কৈলাস মন্দিরও আছে, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে ফেজে একটা বড় টাইম স্প্যানে তৈরি করা হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে কোন ডাইনেস্টির সময় এগুলো হয়েছে সেরকমভাবে ডেফিনেট কোনো প্রুফ পাওয়া যায়নি, শুধু একটাই পাওয়া গেছে। দেখো এটাই বলা হয়েছে যে দিস রিলিজিয়াস এস্টাবলিশমেন্ট কুড হ্যাভ রিসিভড রয়্যাল প্যাট্রোনেজ ফ্রম ভেরিয়াস ডাইনেস্টিস বাট ওনলি ডেফিনেট ইনস্ক্রিপশনাল এভিডেন্স ইজ দ্যাট রাষ্ট্রকূট দান্তি দুর্গ। রাষ্ট্রকূট দান্তি দুর্গ যে এর সঙ্গে যুক্ত ছিলেন, যিনি 753 থেকে 757 AD টাইমের পিরিয়ডের মধ্যে রাজত্ব করেছিলেন, ওনার নামটা পরিষ্কারভাবে বোঝা যায়, কিন্তু অন্য কোনো ডাইনেস্টির উল্লেখ কিন্তু এখানে কোনো শিলালিপিতে বা কোথাও কোনোভাবে পাওয়া যায় না। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ রিলেটেড টু বুদ্ধিজম। বুদ্ধিজমের সঙ্গে এগুলোর মধ্যে কোনটা যুক্ত? সেটা হচ্ছে চৈত্য। অপশান বি, চৈত্য। চৈত্য হচ্ছে কি? চৈত্য হচ্ছে আমাদের প্রার্থনা, বুদ্ধদের প্রার্থনা গৃহ যেটা ছিল সেটাকে বলা হয় চৈত্য। Chaitya is a Buddhist or Jain shrine including a stupa. In modern text on Indian architecture, the term Chaitya Griho is often to denote assembly or prayer hall that houses a stupa. মানে আমাদের স্তূপার মধ্যে যে স্তূপাগুলো তোমরা দেখেছো খুব বড় দেখতে পাওয়া যায়, স্তূপার মধ্যে যে চৈত্য গৃহ ছিল বা অ্যাকচুয়ালি যেখানে প্রেয়ার করা হতো সেটাকে বলা হচ্ছে চৈত্য গৃহ। Chaityas were probably constructed to hold a large number of devotees and to provide shelter for them. Okay. Next, 7 number question, where has the world's largest monolithic statue of Buddha has been installed? এটা একটা ভালো কোশ্চেন, এটা তোমাদের পরীক্ষা দিতেই পারে, যে বিশ্বের সব থেকে বড় মনোলিথিক মানে একটা পাথর থেকে তৈরি বুদ্ধের মূর্তি কোথায় ইনস্টল আছে, সেটা সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, বামিয়ান। বামিয়ানে এটা কি আছে রাখা হয়েছে। বামিয়ান অ্যাকচুয়ালি কোথায় পড়ে? বামিয়ান অ্যাকচুয়ালি পড়ে হচ্ছে আমাদের সেন্ট্রাল আফগানিস্তানে হচ্ছে বামিয়ান পড়ে। নেক্সট 8 নম্বর কোশ্চেন, অশোকা কল্ড থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল। হ্যাঁ, এইগুলো ভালো করে মনে রাখবে। 4টে যে বুদ্ধ কাউন্সিল হয়েছিল, জৈনদের যে 2টো কাউন্সিল হয়েছিল, এই কাউন্সিলগুলোর নেতৃত্বকে, সভাপতিত্ব কে করেছিলেন, কোন রাজার আমলে হয়েছিল, কোন সময় হয়েছিল এবং তার সিগনিফিকেন্স কী, কোন কাউন্সিলে কী হয়েছিল, একদম ভালো করে মনে রাখবে। দেখবে আমি তোমাদের পড়ানোর সময় ভালো করে একদম টেবিল আকারে ছক করে কিন্তু জিনিসগুলো তোমাদের দিয়েছিলাম। তখনও বলেছিলাম ভালো করে পড়তে, এখনও বলছি ভালো করে পড়তে, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। এখানে বলা হয়েছে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কার আমলে হয়েছিল? সঠিক উত্তর অশোক যেটা করেছিলেন। কোথায় হয়েছিল? সেটা হচ্ছে আমাদের অপশান এ,
পাটলিপুত্রে এটা হয়েছিল। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল কবে? সেটা হচ্ছে 250 BCE-তে। 250 BCE-তে এটা হয়েছিল পাটলিপুত্রে আন্ডার দ্য প্যাট্রোনেজ অফ এম্পারার অশোক। সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন সেটা তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের হোমওয়ার্ক ছিলাম। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো, বলা হচ্ছে বুল ইন বুদ্ধিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ইভেন্ট অফ বুদ্ধাস লাইফ। বুদ্ধর জীবনে দেখবে অনেকগুলো সিম্বল আছে, পদ্ম আছে, চক্র আছে, বুল আছে, ঘোড়া আছে, এরকম অনেকগুলো আমাদের সিম্বল আছে। তার মধ্যে বুল কোনটাকে করে ডিনোট করে? বুল ডিনোট করে হচ্ছে আমাদের অপশন এ, সেটা হচ্ছে বার্থ, যে জন্ম, বুদ্ধদেবের যে জন্ম হয়েছিল সেইটাকে ডিনোট করে কি? বুল। এবার দেখো কি কি সিম্বল ছিল, সিম্বলগুলো দেখে নাও। বার্থ বাই লোটাস অ্যান্ড বুল, ওনার জন্মটাকে ডিনোট করা হয় পদ্ম এবং ষাঁড় দিয়ে। গ্রেট রেনাউন্সিয়েশন বাই হর্স, মানে মহাবিনিষ্ক্রমণ, উনি যে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন সেটাকে ডিনোট করা হয় কী দিয়ে? হর্স দিয়ে। নির্বাণ, উনি যে বোধ লাভ করেছিলেন বা বুদ্ধ হয়েছিলেন যেটা, সেটাকে ডিনোট করা হয় বোধি ট্রি দিয়ে। ফার্স্ট সারমন বাই ধর্মচক্র অর হুইল, চাকার দ্বারা এটাকে করে যে উনি প্রথম ওনার যে বাণীটা দিয়েছিলেন। এবং পরিনির্বাণ বা ডেথ, সেটা হচ্ছে বাই স্তূপ। এই প্রত্যেকটা সিম্বল মনে রাখবে, প্রত্যেকটা সিম্বল কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেবে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে নেম দ্য ক্ল্যান অফ বুদ্ধা বিলং টু। বুদ্ধদেব কোন ক্ল্যানের ছিলেন? উনি অ্যাকচুয়ালি রাজপরিবারের ছিলেন। কোন ক্ল্যানের ছিলেন? ওনার বাবা রাজা ছিল, সেটা হচ্ছে আমাদের মনে রাখবে কি? সেটা হচ্ছে শাক্য বংশ। উনি শাক্য বংশের ছেলে ছিলেন। 11 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য অ্যানিমেলস কার্ভড অন সারনাথ পিলার। আমাদের যে সারনাথের যে পিলার আছে, সারনাথ যে স্তূপ আছে, সেখানে পিলারের মধ্যে কোন অ্যানিমেলটার ছবি খোদাই করা নেই? কোন অ্যানিমেলটার ছবি, কোনটা নেই বলা হয়েছে, কোনটা খোদাই করা নেই? সেটা হচ্ছে অপশান 2 ডিয়ার। ডিয়ার ওখানে নেই, আমাদের হরিণের চিহ্ন ওখানে নেই। দেখো বলা হচ্ছে কি, যে অশোক বিল্ড সারনাথ পিলার টু কমেমোরেট দ্য সাইট অফ ফার্স্ট প্রিচিং অফ লর্ড বুদ্ধা হোয়ার হি টট দ্য ধর্মা টু 5 monks। মানে উনি হচ্ছে সারনাথে কি ওনার প্রথম বাণী দিয়েছিলেন, এবং সেটাই উনি প্রথম হচ্ছে ওনার যে বাণী যে ধর্মচক্র প্রবর্তন, সেটা উনি 5 জন সন্ন্যাসীকে, 5 জন মঙ্ককে দিয়েছেন। তো সেইটাকে স্মরণীয় করে রাখার জন্য লর্ড অশোক কী করেছিলেন? সেইখানে সারনাথ পিলার তৈরি করেছেন। সেই পিলারের মধ্যে কী ছিল? আমাদের যে অ্যানিমেলগুলোর ছবি ছিল তার মধ্যে হরিণ ইনক্লুডেড ছিল না। নেক্সট 12 নম্বর কোশ্চেন, আইডেন্টিফাই দ্য বুদ্ধিস্ট লিটারেচার ফ্রম দ্য ফলোয়িং। ইজি, ত্রিপিটক। ঠিক আছে, ত্রিপিটক হচ্ছে সূত্রপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। পিটক মানে হচ্ছে বাস্কেট। বাস্কেট কেন বলা হয়? থিওরি ক্লাসে আমি বলে দিয়েছি। 13 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ত্রিরত্ন অফ জৈনিজম। ওখানে যেমন আমাদের বুদ্ধিজমে যেমন কি অষ্টাঙ্গিক মার্গ আছে, এখানে সেরকম ত্রিরত্ন আছে জৈনিজমের। ত্রিরত্নর মধ্যে কোনটা পড়ে না? এগুলোর মধ্যে যে অপশানগুলো দেখতে পাচ্ছ, এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান 3। কোনটা পড়ে না? সেটা হচ্ছে রাইট ভিউ। রাইট ভিউ বলে কোনো কিছু নেই। ত্রিরত্নের মধ্যে কী কী পড়ে দেখে নাও। ত্রিরত্নের মধ্যে পড়ে কি? রাইট ফেথ, রাইট নলেজ এবং রাইট কন্ডাক্ট। সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। রাইট ফেথ, রাইট নলেজ, রাইট কন্ডাক্ট। বিশ্বাস, জ্ঞান এবং ব্যবহার, এইগুলো পড়ে। নেক্সট 14 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্রিসাইডেড ওভার দ্য বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড ডিউরিং দ্য রেইন অফ কনিষ্ক অ্যাট কাশ্মীর। এবার দেখো আরেকটা বুদ্ধিস্ট কাউন্সিল সম্বন্ধে এখানে কোশ্চেন এসেছে। বুদ্ধিস্ট কাউন্সিল অবশ্যই মনে রাখবে। জৈন কাউন্সিল যদি ভুলেও যাও, বুদ্ধিস্ট কাউন্সিল একদম ভুলবে না। জৈনদের কাউন্সিল যেটা হয়েছিল সেখান থেকে কোশ্চেন নাও আসতে পারে, কিন্তু বুদ্ধ কাউন্সিল থেকে অতি অবশ্যই কোশ্চেন আসবে। এটা হচ্ছে যেটা বুদ্ধিস্ট কাউন্সিল যেটা কাশ্মীরে হয়েছিল, যেটা কনিষ্ক করেছিলেন, সেখানে সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন অপশন ডি কে বসুমিত্র। বসুমিত্র এর কী করেছিলেন? সভাপতিত্ব করেছিলেন। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ আর্লি জৈন লিটারেচার। আমাদের যে জৈন ধর্মের যে লিটারেচার আছে তার মধ্যে কোনটা, এগুলোর মধ্যে কোনটা তার পাঠ নয়? তার মধ্যে পাঠ নয় কোনটা? সেটা হচ্ছে অপশন এ। অপশন এ যেটা, সেটা হচ্ছে তেরি গাথা। এটা কিন্তু এর পাঠ নয়। বাকি যে 3টে আছে, বাকি 3টা কিন্তু আমাদের আর্লি জৈন লিটারেচারের মধ্যেই পড়ছে। যেটা হচ্ছে আমাদের অরঙ্গসূত্র, তারপর হচ্ছে সূত্র কৃতঙ্গ, আর হচ্ছে আমাদের কি আরেকটা হচ্ছে আমাদের বৃহৎ কল্পসূত্র। এই 3টে কিন্তু আমাদের আর্লি জৈন লিটারেচারের মধ্যেই পড়ছে। তো এই ছিল আজকের কোশ্চেন্স। থ্যাংক ইউ। আজকে আমরা এনসিয়েন্ট হিস্ট্রির
নেক্সট চ্যাপ্টার অর্থাৎ মহাজনপদ যে চ্যাপ্টারটা, এই মহাজনপদ চ্যাপ্টারটা থেকে এমসিকিউগুলো করবো। দেখো প্রথম কোশ্চেন, বেশি আমি সময় নষ্ট করবো না, কারণ এই জায়গাগুলোতে কোশ্চেনগুলোতে এক্সপ্লেন করার মতো খুব বেশি কিছু নেই, তাই আজকে ভিডিওটা একটু শর্টে হবে। দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়েন আলেকজান্ডার ইনভেডেড ইন্ডিয়া মগধ ওয়াজ বিং রুলড বাই। যখন আমাদের আলেকজান্ডার দি গ্রেট ভারতে এসেছিলেন রাজত্ব করার জন্য, সেই সময় মগধের রাজা কে ছিলেন বা মগধে রুল করছিলেন কে সেই সময়? তো আলেকজান্ডার দ্য গ্রেট যখন এখানে ইনভেড করেছিলেন, তখন আমাদের হচ্ছে মগধে রাজত্ব করছিল কে? মগধে রাজত্ব করছিল হচ্ছে অপশান সি নন্দবংশ। আমাদের যে নন্দবংশ ছিল, নন্দবংশ সেই সময় মানে আমাদের তোমরা জানো যে ধননন্দ যে ছিলেন, সেই নন্দবংশ কী করছিল? নন্দবংশ হচ্ছে সেই সময় আমাদের এখানে রাজত্ব করছিল। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দ্য ফার্স্ট ফরেনার টু ইনভেড ইন্ডিয়া ওয়াজ। প্রথম বিদেশি যিনি হচ্ছে আমাদের ইন্ডিয়াতে মানে ইনভেড করেছিলেন বা ইন্ডিয়াতে ঢুকেছিলেন, এসেছিলেন আর কি ইন্ডিয়াতে, তিনি কে ছিলেন? দ্য ফার্স্ট ফরেনার টু ইনভেড ইন্ডিয়া ওয়াজ, এটা সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, দারিয়াস ওয়ান। দারিয়াস ওয়ান ছিলেন প্রথম ফরেনার যিনি আমাদের ইন্ডিয়াতে ইনভেড করেছিলেন, প্রথম ফরেনার। এগুলো তো দেখো বোঝানোর মতো কিছু নেই অ্যাকচুয়ালি। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দ্য ফার্স্ট মোনার্ক অফ মগধ কিংডম ইন 6th সেঞ্চুরি বিসি। এটা 6 নয়, এটা 6th হবে, 6th সেঞ্চুরি বিসি। 6th সেঞ্চুরি বিসিতে আমাদের প্রথম মোনার্ক মগধের কে ছিলেন? মোনার্ক মানে তোমরা বলতে পারো যে হচ্ছে একটা মানে বিরাট এলাকা প্রথমবারের জন্য ইউনাইটেড করে দখল করতে সক্ষম হয়েছিল, সে কে ছিল? সেটা সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশানে বিম্বিসার। বিম্বিসার হচ্ছে প্রথম কি করেছিলেন? বিম্বিসার হচ্ছে প্রথম একটা বিরাট এলাকাকে ইউনাইটেড করতে সক্ষম হয়েছিলেন মগধের মধ্যে আন্ডারে। কেন বলছি এখানে বোঝানোর মতো কিছু নেই, কারণ এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এই মগধ সম্বন্ধে, নন্দবংশ সম্বন্ধে বা বিম্বিসার সম্বন্ধে, এগুলো সবই কী বলতো, এগুলো সবই হচ্ছে নেক্সট চ্যাপ্টারগুলোতে বোঝাবো আমি, মানে নেক্সট চ্যাপ্টারগুলো যখন কোশ্চেন করবো তখন এসে যাবে, তো সেখানে আমি তোমাদেরকে অলরেডি ডিটেলসে বলবো, তাই সেই জন্য এখানে আমি বেশি সময় নষ্ট করতে চাইছি না, কারণ ওই জিনিসগুলো ওর সঙ্গে রিলেটেড, তো ওইখানে বোঝালে তোমাদের সুবিধা হবে। এখানে খাপছাড়াভাবে একটা খালি আমি বিন্দুসার সম্বন্ধে বলে দিলাম, বা আমি একটা খাপছাড়াভাবে শুধু মগধ সম্বন্ধে একটু বলে দিলাম, বলে কোনো লাভ নেই। যেটা যেখানে সেটা সেখানে বোঝাবো, তাহলে তোমাদের ধরতে বা ক্যাপচার করতে জিনিসটা সুবিধা হবে। নেক্সট 4 নম্বর কোশ্চেন হচ্ছে, ইন এনসিয়েন্ট ইন্ডিয়া দ্য আর্লিয়েস্ট ক্যাপিটাল অফ মগধ কিংডম ওয়াজ। আমাদের প্রাচীন ভারতে মগধ যে ছিল, মগধের আর্লিয়েস্ট ক্যাপিটাল মানে মগধের সবথেকে প্রাচীন সবথেকে পুরনো যেটা তার রাজধানী ছিল, ক্যাপিটাল ছিল, আর্লিয়েস্ট ক্যাপিটাল অফ মগধ কিংডম ওয়াজ। মগধ কিংডমের আর্লিয়েস্ট ক্যাপিটাল কী ছিল? মগধ কিংডমের আর্লিয়েস্ট ক্যাপিটাল যেটা ছিল সেটা হচ্ছে আমাদের অপশান বি, রাজগীর। এটা অনেকে ভুল করে পাটলিপুত্র করে বসো, পাটলিপুত্র নয়, সঠিক উত্তর হবে অপশান বি, রাজগীর। রাজগীর ছিল আমাদের মগধের সবথেকে আর্লিয়েস্ট ক্যাপিটাল। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রান্সফার্ড ইজ ক্যাপিটাল ফ্রম রাজগীর টু পাটলিপুত্র। দেখো বললাম যে অনেকে পাটলিপুত্র ভুল করে ফেলো, রাজগীর থেকে পরে পাটলিপুত্রে এসেছিল। আর্লিয়েস্ট বললে হবে রাজগীর। তো রাজগীর থেকে পাটলিপুত্রে করেছিল, ট্রান্সফার করেছিল ক্যাপিটালকে কে? সেটা হচ্ছে আমাদের অপশান সি, সম্রাট উদয়ন। সম্রাট উদয়ন প্রথম আমাদের রাজগীর থেকে পাটলিপুত্রে এই ক্যাপিটাল মগধের ক্যাপিটালকে নিয়ে এসেছিল। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রান্সফার্ড হিজ ক্যাপিটাল ফ্রম পাটলিপুত্র টু বৈশালী। দেখো যতবার ট্রান্সফার হচ্ছে এইগুলো কিন্তু মনে রাখবে। প্রথমে ছিল আমাদের কোথায়? রাজগৃহতে বা রাজগীরে ছিল, সেখান থেকে এলো কোথায়? সেখান থেকে এলো পাটলিপুত্র, উদয়ন সেটাকে পাটলিপুত্রে নিয়ে এলেন। পাটলিপুত্র থেকে আবার কোথায় যাচ্ছে? পাটলিপুত্র থেকে আবার যাচ্ছে কোথায়? বৈশালীতে। পাটলিপুত্র থেকে আবার কোথায় যাচ্ছে? পাটলিপুত্র থেকে আবার যাচ্ছে বৈশালীতে। তো এই ট্রান্সফারটা কে করেছিলেন? এই দুটোই তোমাদের মনে রাখতে হবে। ওটা হচ্ছে করেছিলেন কি? ওটা করেছিলেন সম্রাট উদয়ন। আর এখানে হচ্ছে আমাদের পাটলিপুত্র থেকে বৈশালীতে নিয়ে গিয়েছিল কে? পাটলিপুত্র থেকে বৈশালীতে নিয়ে গিয়েছিল হচ্ছে অপশান ডি, শিশুনাগ। শিশুনাগ হচ্ছে কি করেছিলেন? আমাদের পাটলিপুত্র থেকে বৈশালীতে নিয়ে গিয়েছিলেন। কি করেছিলেন? শিশুনাগ আমাদের পাটলিপুত্র থেকে বৈশালীতে নিয়ে গিয়েছিলেন। নেক্সট 7 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ ইনকারেক্ট। এগুলোর মধ্যে কোন পেয়ারটা ইনকারেক্ট? এগুলোর মধ্যে কোন পেয়ারটা ইনকারেক্ট হচ্ছে? ইনকারেক্ট হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বারটা দেয়া নেই না, আমাদের মিয়ান্ডার ট্যাক্সিলা কোথায়? সেটা হচ্ছে আমাদের অপশান বি। অপশান বি, মিয়ান্ডার ট্যাক্সিলা, এটা কারেক্ট ম্যাচিং নয়। বাকি হচ্ছে বিম্বিসার মগধের রাজা ছিলেন, এটা সঠিক। আমাদের শশাঙ্ক হচ্ছে গৌড় প্রদেশের রাজা ছিলেন, এটাও সঠিক। এবং হচ্ছে পানিয়াস যিনি মাদুরাইয়ের রাজা ছিলেন, এটাও সঠিক।
এই তিনটেই সঠিক, কিন্তু মিয়েন্ডার ট্যাক্সিলা মানে তক্ষশিলা কেন বলছি, তক্ষশিলার সঙ্গে এনার কোনো সম্পর্ক ছিল না, তাই এখানে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এই পেয়ারটা হচ্ছে আমাদের কি হচ্ছে, ইনকারেক্ট পেয়ার হয়ে যাচ্ছে। নেক্সট 8 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট এ কিংডম ইন এনসিয়েন্ট ইন্ডিয়া। আমাদের এনসিয়েন্ট ইন্ডিয়ার কিংডম এগুলোর মধ্যে কোনটা ছিল না, এনসিয়েন্ট ইন্ডিয়ার মধ্যে এগুলোর মধ্যে কোনটা কোনো রকম মানে কোনো প্রদেশের কোনো কিংডম ছিল না, এই জিনিসটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, হাম্পি। হাম্পি হচ্ছে কোনো প্রদেশের কিংডম ছিল না, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, হাম্পি কোনো প্রদেশের কিংডম ছিল না। অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, ইন আর্লি এনসিয়েন্ট ইন্ডিয়া দ্য লার্জেস্ট আরবান সেন্টার ওয়াজ। আমাদের প্রাচীন ভারতের লার্জেস্ট আরবান সেন্টার মানে সব থেকে বড় মফস্বল এলাকা কোনটা ছিল, আর লার্জেস্ট আরবান সেন্টার সব থেকে বড় মফস্বল এলাকা কোনটা ছিল, সব থেকে বড় মফস্বল এলাকা ছিল হচ্ছে আমাদের অপশান এ, পাটলিপুত্র। যেটা প্রথমে এ থেকে রাজগীর থেকে পাটলিপুত্রে এ নিয়ে আসা হয়েছিল, আমাদের ক্যাপিটাল ট্রান্সফার করা হয়েছিল, তাই পাটলিপুত্র আমাদের কী ছিল, সব থেকে বড় লার্জেস্ট আরবান সেন্টার ছিল। 10 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দেখো কি 10 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হু ইজ অফেন ডেসক্রাইব অ্যাজ দ্য সেকেন্ড পরশুরাম অর দ্য এক্সটারমিনেটর অফ দ্য এন্টায়ার ক্ষত্রিয় রেস। আচ্ছা, পরশুরাম তোমরা জানো মিথিক্যাল ক্যারেক্টার, মাইথোলজিক্যাল ক্যারেক্টার। তো পরশুরাম কী করেছিলেন, পরশুরাম হচ্ছে ক্ষত্রিয়দেরকে হত্যা করতেন, মানে যারা অত্যাচারী ক্ষত্রিয় রাজা ছিল তাদেরকে হত্যা করতেন পরশুরাম। তো সেটার সঙ্গে কম্পেয়ার টেনেই বলা হয়েছে যে কাকে সেকেন্ড বা দ্বিতীয় পরশুরাম বলা হতো, বা দ্য এক্সটারমিনেটর অফ দ্য এন্টায়ার ক্ষত্রিয় রেস কাকে বলা হতো। তো এখানে তোমাদের সঠিক উত্তরটা হবে, সঠিক উত্তরটা হবে অপশান বি, অপশান বি, মহাপাদমা। মহাপাদমা কে ছিলেন, ওনাকে সেকেন্ড পরশুরাম বলা হতো, এবং মানে উনিও হচ্ছে এরকম ক্ষত্রিয়দেরকে হত্যা করতেন, তাই সেটার সঙ্গে কম্প্যারিজন টেনে এটা বলা হয়েছিল। নেক্সট 11 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হু অ্যামং দিস ওয়াজ দ্য নন্দা রুলার অ্যাট দ্য টাইম অফ আলেকজান্ডার ইনভেশন। এটা তোমরা অলরেডি জানো, মানে তোমাদের প্রথমেই বলেছি যে সেই সময় নন্দবংশ রাজত্ব করছিল, কিন্তু কে ছিলেন হচ্ছে আমাদের অপশান সি, ধননন্দ রাজত্ব করছিলেন। নন্দবংশ রাজত্ব করছিল সেটা প্রথম কোশ্চেনেই বলেছি, কিন্তু পার্টিকুলার কোন রাজা রাজত্ব করছিলেন যখন আলেকজান্ডার দি গ্রেট আমাদের এতে এসেছিলেন, ইন্ডিয়াতে এসেছিলেন, সেটা হচ্ছে ধননন্দ ছিলেন। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং এনসিয়েন্ট ইন্ডিয়ান কিং ক্লেমড একারাত অর ফার্স্ট ইম্পিরিয়াল রুলার ইন ইন্ডিয়া। প্রথম ইম্পিরিয়াল রুলার কাকে বলা হতো, আমাদের এনসিয়েন্ট ইন্ডিয়ার মধ্যে প্রথম ইম্পিরিয়াল রুলার কাকে বলা হতো, সেটা হচ্ছে আমাদের অপশান সি, উদয়নকে হচ্ছে ইম্পিরিয়াল রুলার বলা হতো। উদয়ন যিনি কী করেছিলেন, যিনি আমাদের রাজগীর থেকে পাটলিপুত্র এটাকে নিয়ে এসেছিলেন, ক্যাপিটালকে ট্রান্সফার করেছিলেন, সেই উদয়নকেই কী বলা হতো, আমাদের এনসিয়েন্ট ইন্ডিয়ার একারাত বা ফার্স্ট ইম্পিরিয়াল রুলার বলা হতো। নেক্সট 13 নম্বর কোশ্চেন হচ্ছে, অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার, ওয়ান হবে, অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার ওয়ার আলেকজান্ডার অ্যান্ড পোরাস ইনভলভ ইন গ্রিম ব্যাটেল। এটা তোমরা সকলে জানো, এটা হচ্ছে আমাদের ঝেলাম নদীর তীরে আমাদের আলেকজান্ডার এবং পুরু যে রাজা ছিলেন, যে পুরুর মধ্যে লড়াই হয়েছিল, যেটা হচ্ছে আমাদের হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত, সেটা হয়েছিল কোথায়, ঝেলাম নদীর তীরে। এটা খুব বিখ্যাত কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় অনেকবার এসেছে। নেক্সট 14 নম্বর কোশ্চেন, আলেকজান্ডার ডায়েড, আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল কোথায়, সেটা হচ্ছে অপশন সি, ব্যাবিলন। এটা নিয়ে অবশ্য অনেক বিতর্ক আছে, আমার অনেকে মনে করে আলেকজান্ডার অ্যাকচুয়ালি রাস্তাতেই মারা গিয়েছিলেন, বা উনি কেন মারা গিয়েছিলেন সেটা নিয়েও অনেক বিতর্ক ছিল, কারণ উনি একজন খুব মানে ইয়াং ছিলেন, উনি ইয়াং বয়সেই মারা গিয়েছিলেন এবং খুব মানে ফিট একজন ছিলেন, খুব ভালো রুলার ছিলেন, তো যুদ্ধবিদ্যায় উনি পারদর্শী ছিলেন। তো কেন হঠাৎ করে উনি মারা গেলেন, কেউ বলে ওনাকে হচ্ছে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছিল, কেউ বলে না উনি মানে নর্মালি মানে প্রচুর যুদ্ধ করে বেড়াতেন, তার ফলে যে ওনার শরীরে যে ধকল গেছিল তার ফলেই মারা গিয়েছিলেন। তো আলেকজান্ডারের মৃত্যু ঘিরে কিন্তু অনেক রকম মানে কি বলবো, অনেক রকম থিওরি চালু আছে। কেউ বলে উনি ব্যাবিলনে যাওয়ার আগে রাস্তাতেই মারা গিয়েছিলেন, কেউ বলে না ব্যাবিলনে গিয়ে মারা গিয়েছিলেন, এরকম অনেক রকম ব্যাপার আছে। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন কি, আজকে লাস্ট কোশ্চেন বলা হচ্ছে যে হোয়াট ওয়াজ দ্য মেন কজ ফর দ্য রাইজ অফ লার্জ স্টেটস ডিউরিং অ্যান্ড আফটার 6th century বিসি। 6th century বিসির সময় এবং তারপরে এমন কি হলো যে হঠাৎ করে হচ্ছে বিভিন্ন লার্জ স্টেটগুলো রাইজ করতে শুরু করলো। এটা সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে এখানে অপশান এ, ওয়াইড স্প্রেড ইউজ অফ আয়রন ইন পার্ট অফ ইউপিয়ান বিহার মানে সেই সময়ের, কিন্তু এখনের মানে সেই সময় যে জায়গাগুলো ছিল এখনের ইউপি বিহারে সেগুলো পড়ছে।
তো বর্তমানে ইউপি বিহার যেখানে আছে সেই সমস্ত এরিয়াগুলোতে কি হয়েছিল, আয়রন বা লোহার ব্যবহার এক্সটেন্সিভলি বেড়ে গিয়েছিল, যেটার কারণে হঠাৎ করে কি হয়েছিল 6th সেঞ্চুরি বিসিতে অনেক শক্তির আবির্ভাব ঘটেছিল। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ। তো আজকে আমরা কি করব, আমাদের এনসিয়েন্ট হিস্ট্রি যে সিরিজটা আমরা এই মুহূর্তে চালাচ্ছি, যেখানে আমরা প্রত্যেক দিন এনসিয়েন্ট হিস্ট্রির এক একটা চ্যাপ্টারকে ধরে ধরে কী করি, এমসিকিউ আলোচনা করি, ইম্পর্টেন্ট এমসিকিউ। তার মধ্যে আজকে আমরা কি করব, আজকে আমরা পড়বো হচ্ছে মৌর্য যুগ সম্বন্ধে পড়বো। আজকে প্রথম কোশ্চেন শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন বলেছে, হু আইডেন্টিফাইড দ্য নেম স্যান্ড্রোকোট্টাস অ্যাজ চন্দ্রগুপ্ত মৌর্য। তো কিছু কিছু লিপিতে দেখো স্যান্ড্রোকোট্টাস নামে একজনের উল্লেখ পাওয়া যায়। তো পরবর্তী ক্ষেত্রে ঐতিহাসিকরা খুঁজে পান যে এটা অ্যাকচুয়ালি চন্দ্রগুপ্ত মৌর্যেরই নাম। তো সেই যে চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাকচুয়ালি স্যান্ড্রোকোট্টাস, এটা কে প্রথম করেছিলেন, কনফার্ম করেছিলেন, সেটা কনফার্ম করেছিলেন হচ্ছে জাস্টিন বলে একজন ঐতিহাসিক ছিলেন, তিনি এটা প্রথম কনফার্ম করেছেন। দেখো রোমান ঐতিহাসিকবিদ, রোমের ঐতিহাসিকবিদ ছিলেন, যিনি প্রথম বলেছিলেন যে অ্যাকচুয়ালি স্যান্ড্রোকোট্টাস কি, স্যান্ড্রোকোট্টাস হচ্ছে চন্দ্রগুপ্তের নামের গ্রিক ভার্সন ছিল, ইনি প্রথম এটাকে কনফার্ম করেছেন যে স্যান্ড্রোকোট্টাস যে নামটা আমরা জানতে পাই বিভিন্ন লেখনী থেকে, সেটা অ্যাকচুয়ালি চন্দ্রগুপ্ত ছিলেন। নেক্সট 2 নম্বর কোশ্চেন, হুইচ ডাইনেস্টি রুলড ওভার মগধ আফটার নন্দ ডাইনেস্টি। খুবই ইজি কোশ্চেন, মৌর্যরা চন্দ্রগুপ্ত মৌর্য এটা করেছিলেন, কৌটিল্যের সহায়তায় উনি এটা করেছিলেন। সেই সময় যে নন্দবংশ ছিল, সেই নন্দবংশ খুব অত্যাচারী ছিল, তাদেরকে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য 321 বিসিতে কী করেছিলেন, মৌর্য সাম্রাজ্য স্থাপন করেছিলেন এবং মৌর্য সাম্রাজ্যের প্রথম বা মৌর্য বংশের প্রথম রাজা হয়েছিলেন। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স ফর দ্য স্টাডি অফ মৌর্যন হিস্ট্রি। আমাদের যে মৌর্য বংশের যে মৌর্য সাম্রাজ্যের যে ইতিহাস, সেটা সম্বন্ধে সবথেকে ইম্পর্টেন্ট বা সবথেকে গুরুত্বপূর্ণ সোর্স মেটেরিয়াল কোনটা, যেখান থেকে আমরা এই মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে অ্যাকচুয়ালি খুব ভালোভাবে জানতে পারি। তো মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে আমরা যে খুব ভালোভাবে জানতে পারি, সেই মোস্ট ইম্পর্টেন্ট সোর্সটা হচ্ছে কি, আমাদের অপশান ডি, অর্থশাস্ত্র। কৌটিল্য যে লিখেছিলেন, যিনি হচ্ছে এর মিনিস্টার ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্যের মিনিস্টার ছিলেন কৌটিল্য। সেই কৌটিল্যের যে অর্থশাস্ত্র, এটাই হচ্ছে সবথেকে বড় সবথেকে ভালো লেখনী বা ইম্পর্টেন্ট লেখনী, যেখান থেকে আমরা সেই সময়ের পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল বিভিন্ন কন্ডিশন সম্বন্ধে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন কন্ডিশন সম্বন্ধে আমাদের যে মৌর্য সাম্রাজ্য, সেটা সম্বন্ধে আমরা জানতে পারি। নেক্সট 4 নম্বর কোশ্চেন, হু অফ দ্য ফলোয়িং ওয়াজ কন্টেম্পোরারি অফ আলেকজান্ডার দি গ্রেট। এটা আমি তোমাদের আগে দেখো মহাজনপদ পড়ানোর সময় বলেছিলাম যে আলেকজান্ডার দি গ্রেট যখন অ্যাকচুয়ালি এসেছিলেন, তখন কী ছিল, তখন এখানে নন্দ বংশ রাজত্ব করছিল। কে রাজত্ব করছিল? নন্দ বংশ রাজত্ব করছিল। তো সেই এখানে অপশানগুলোর মধ্যে কোনটা হবে? এখানে অপশানগুলোর মধ্যে হবে চন্দ্রগুপ্ত মৌর্য, কারণ উনি আলেকজান্ডার দি গ্রেট এখান থেকে জাস্ট চলে যাওয়ার পরেই কী হয়েছিল, নন্দ বংশকে সরিয়ে দিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য নিজের সাম্রাজ্য স্থাপন করেছিলেন। তাই এখানে অপশানগুলোর মধ্যে কন্টেম্পোরারি বলতে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যকেই বুঝবো। যদি অপশানের মধ্যে ধননন্দ থাকতো তাহলে তোমরা ধননন্দ করতে। তো হচ্ছে এখানে তাহলে সঠিক উত্তর দেখো বলা হচ্ছে যে চন্দ্রগুপ্ত মৌর্য সেট আপ দ্য মৌর্যন এম্পায়ার ফলোয়িং দি আলেকজান্ডার রিট্রিট। এটাই বললাম যে আলেকজান্ডার হচ্ছে এখান থেকে জাস্ট চলে যাওয়ার পরে পরেই কী হয়েছিল, চলে যাওয়ার পরে পরেই উনি নিজের সাম্রাজ্যটা স্থাপনা করেছিলেন। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, ডিউরিং দ্য রেইন অফ চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্র ওয়াজ অ্যাডমিনিস্ট্রার্ড বাই এ বোর্ড কনসিস্টিং অফ দ্য মেম্বার নাম্বার্ড। ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, যে চন্দ্রগুপ্ত মৌর্য যখন রাজত্ব করছিলেন তখন পাটলিপুত্রের যে পুরো অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সেই অ্যাডমিনিস্ট্রেশনটাকে সামলানোর জন্য কতজন মেম্বারের একটা বোর্ড মেম্বার বা কতজনের একটা বোর্ড ছিল। এখানে সঠিক উত্তর হবে কি, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 30 জন মেম্বারের একটা বোর্ড ছিল, যেটা আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের সময় পাটলিপুত্রের সমস্ত জিনিস সম্বন্ধে দেখাশোনা করে। দেখো এখানে লেখাই আছে কি কি বিষয়, দে লুক আফটার পাবলিক বিল্ডিংস, ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, রোডস, গার্ডেন, হসপিটাল, স্কুল, টেম্পল অ্যান্ড আদার ওয়ার্কস অফ পাবলিক ইউটিলিটি। মানে এখনকার যে তোমরা বলতে পারো আমাদের যে কাউন্সিল অফ মিনিস্টার আছে, ঠিক সেই রকম কাউন্সিল অফ মিনিস্টারের মতো একটা ছিল, বোর্ড ওখানে ছিল, যেখানে 30 জন মেম্বার আমাদের পাটলিপুত্র সমস্ত বিষয়ে দেখাশোনা করতো। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলা আছে, দেখো 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে হু রিপ্লেসড মেগাস্থিনিস অ্যাজ দ্য অ্যাম্বাসেডর অফ সিরিয়ান কিং অ্যান্ড্রোকাস I ইন কোর্ট অফ বিন্দুসার। বিন্দুসারের কোর্টে বা সভায়, রাজসভায়
মেগাস্থিনিস ছিলেন। তো মেগাস্থিনিসকে রিপ্লেস করেছিল কে, মানে মেগাস্থিনিসের জায়গায় সিরিয়ান অ্যাম্বাসেডার হিসেবে কে এসেছিল পরবর্তী ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, ডাইমাকোস বা ডাইমাকোস যা বলবে, বা ডেইমাকোস যেভাবে উচ্চারণ করতে পারো। ইনি হচ্ছে ওর মানে কি বলবো সাকসেসার ছিলেন, মেগাস্থিনিসের পরে অ্যাম্বাসেডার হিসেবে উনি এসেছিলেন। নেক্সট 7 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য গুজ্জারা মাইনর রক এডিক্ট, গুর্জার যা বলবে, অন হুইচ দ্য নেম অফ অশোকা ইজ মেনশন। আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে যখন তোমরা পড়বে, থিওরি পড়বে নিজেরা, অবশ্যই অতি অবশ্যই অশোকের যে শিলালিপি বা স্তম্ভলিপিগুলো আছে সেগুলো সম্বন্ধে খুব ভালো করে পড়বে। অশোকের শিলালিপি বা স্তম্ভলিপি থেকে একটা না একটা কোশ্চেন অবশ্যই আসে, অতএব অশোকের শিলালিপি স্তম্ভলিপি মাস্ট। এখানে সেরকমই দেখো একটা কোশ্চেন করা হয়েছে যে গুজ্জারে যে একটা রক এডিট আছে যেখানে অশোকের নিজস্ব নাম উল্লেখ করা আছে, সেটা এখন বর্তমানে কোথায় বর্তমানে এটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে বর্তমান। দেখো বলা হচ্ছে গুজ্জারা এডিক্ট লোকেটেড ইন নর্থ অফ ভিলেজ গুজ্জার অ্যাট ফুট অফ লো হিল লোকালি নোন অ্যাজ সিদ্ধামকা তোড়িয়া, এটা হচ্ছে লোকাল নেম। ইট ওয়াজ ডিসকভার্ড ইন 1953 CE, 1953 সালে এটা প্রথম আবিষ্কার করা হয়েছিল, এবং এটা বর্তমান হচ্ছে মধ্যপ্রদেশের ডাটিয়া বলে একটা টাউন আছে, বা দাতিয়া বলে একটা টাউন আছে, দাতিয়া টাউনে এটা বর্তমান। দ্য এডিক্ট হেয়ার রেফার্স অশোকা উইথ হিজ পার্সোনাল নেম, এখানে কিন্তু অশোকের একদম যে নিজস্ব নাম, সেই নামটা কিন্তু এই শিলালিপির মধ্যে উল্লেখ আছে, যে কারণে এটা ইম্পর্টেন্ট। নেক্সট 8 নম্বর কোশ্চেন বলা আছে, দেখো হুইচ অফ দ্য ফলোয়িং অশোকান ইনস্ক্রিপশন ইজ ডিভোটেড টু দ্য প্রিন্সিপাল অফ রিলিজিয়াস টলারেন্স কমপ্লিটলি, পুরোপুরিভাবে ধর্মের উপর বা রিলিজিয়াস টলারেন্সের উপর বেস করা হয়েছে কোন রক এডিক্ট, সেখানে সঠিক উত্তর কী হবে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রক এডিক্ট নাম্বার 12। রক এডিক্ট নাম্বার 12টা হচ্ছে পুরোপুরিভাবে আমাদের অশোকের যে রিলিজিয়াস যে টলারেন্স সেটার উপর ডিপেন্ড করছে। রক এডিক্ট 13ও ইম্পর্টেন্ট, এটা কী ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি, একটু পরেই আসবে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার অফ সাদার্ন প্রভিন্স অফ অশোকাস এম্পায়ার, অশোকের যে পুরো সাম্রাজ্য ছিল সেই অশোকের পুরো সাম্রাজ্যের মধ্যে সাদার্ন প্রভিন্স মানে দক্ষিণের যে অংশটা ছিল সেই দক্ষিণের অংশের অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার কোনটা ছিল, দক্ষিণের অংশের অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার ছিল, এটা ভালো করে মনে রাখবে, অপশান এ হচ্ছে ইসিলা। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু মেন্স লেভেলের কোশ্চেন তোমরা ধরতে পারো, এটা একটু হচ্ছে টাফ কোশ্চেন। সেটা কী ছিল, সেটা হচ্ছে ইসিলা, এবং এটা সম্বন্ধে বিভিন্ন শিলালিপি থেকেই জানা গিয়েছিল। অশোকের রাজত্বের বেশিরভাগ জিনিস ওই শিলালিপি থেকে জানা যায়, সেগুলোর ইম্পর্টেন্ট। দেখো বলা আছে ডিউরিং 4th and 3rd century BCE কর্ণাটক ওয়াজ দ্য পার্ট অফ নন্দ অ্যান্ড মৌর্য এম্পায়ার, কর্ণাটক কিন্তু নন্দ এবং মৌর্য এম্পায়ার দুটোরই পার্ট ছিল। অ্যান্ড দ্য ব্রাহ্মগিরি এডিক্টস in Chitradurga dated around 230 BC belong to the Emperor Ashok, says of the nearby region as Isila, which means fortified region। এবং এখানে যে চিত্রদুর্গের কাছে যে ব্রাহ্মগিরি এডিক্ট বা ব্রাহ্মগিরি যে শিলালিপিটা দেখতে পাওয়া যায়, সেই লিপির মধ্যে কিন্তু মানে বলা হয়েছে যে অশোকের যে এই যে পুরো এলাকাটা অশোকের আন্ডারে ছিল, এবং এখানে একটা রিজন ছিল যেটার নাম হচ্ছে ইসিলা, যেটা ওখানকার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার ছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে কি ফর্টিফাইড রিজন। ফর্টিফাইড রিজন হচ্ছে আক্ষরিক অর্থ। নেক্সট 10 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হু অফ দ্য জেন সেন্টস ইজ অ্যাসোসিয়েটেড উইথ চন্দ্রগুপ্ত মৌর্য, এখানে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে কোন জৈন ধর্ম সাধক হচ্ছে যুক্ত ছিলেন, সেটা হচ্ছে অপশান ডি, ভদ্রবাহু। এটা চন্দ্রগুপ্ত মৌর্য কী করেছিলেন, শেষ জীবনে হচ্ছে মানে রাজ্যপাট ছেড়ে দিয়ে ভদ্রবাহুর জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। ধর্ম গ্রহণ করে ভদ্রবাহুর সঙ্গে কোথায় চলে গিয়েছিলেন, দক্ষিণ ভারতে চলে গিয়েছিলেন, মাইগ্রেটেড টু সাউথ উইথ হিম, মানে উনিও ধর্ম প্রচার করার জন্য ধর্মকর্ম করার জন্য কী করেছিলেন, সাউথ ইন্ডিয়ায় চলে গিয়েছিলেন, শেষ বয়সে উনি রাজপাট ছেড়ে দিয়েছিলেন। নেক্সট 11 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য অশোকা মেজর রক এডিক্ট হুইচ টেল আস অ্যাবাউট দ্য চোলা পান্ডিয়া সত্যপুত্তা অ্যান্ড কেরালাপুট্টা। ঠিক আছে, এই চারটে জায়গা সম্বন্ধে কোন কোন রক এডিক্ট আমাদের বলে, সেটা সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 13। তোমাদের এক্ষুনি বলছো না যে নাম্বার 13টাও ইম্পর্টেন্ট, এক্ষুনি আসবে। 2 নম্বর এবং 13 নম্বর শিলালিপি থেকে এইগুলো সম্বন্ধে জানা যায়, চোলা পান্ডিয়া সত্যপুট্টা অ্যান্ড কেরালাপুট্টা। দেখো বলা হচ্ছে কি যে মেজর রক এডিক্ট 2 মেনশনস চোলা পান্ডিয়া সত্যপুট্টা অ্যান্ড কেরালাপুট্টা কিংডম ইন সাউথ ইন্ডিয়া।
চোলা, পান্ডিয়া, সাত্তাপুট্টা অ্যান্ড কেরালাপুট্টা ইন সাউথ ইন্ডিয়া। আর আমাদের যে মেজর রক এডিক্ট 13তেও বলা হচ্ছে, দেখো কি, স্পিক্স অফ অশোকস অ্যানেক্সেশন অফ কলিঙ্গ, মানে উনি যে কলিঙ্গ দখল করেছিলেন সেটা সম্বন্ধে এখানে বলা হয়েছে। অ্যান্ড ইট অলসো মেনশনস অশোকাস ভিক্টরি বাই ধম্ম ওভার গ্রিক কিংস অ্যান্ড চোলা, পান্ডিয়া অ্যান্ড অন্ধ্র কিংডমস ইন সাউথ ইন্ডিয়া। ঠিক আছে, এই দুটো লিপি সম্বন্ধে তোমাদের জানতে হবে। দুটো লিপি হচ্ছে এই জিনিসটা বানাবো, বেসিক্যালি বলতে পারো কিছুটা যে আমাদের সাউথ ইন্ডিয়াতে যে অশোক ঢুকেছিলেন বা অশোকের যে একটা প্রভাব পড়েছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, সেটা কোন শিলালিপি থেকে জানা যায়? সেটা হচ্ছে 2 নম্বর এবং 13 নম্বর শিলালিপি থেকে জানা যায়। নেক্সট 12 নম্বর কোশ্চেন, রিয়েলাইজিং দ্য নিড অফ ওয়াটার, দ্য ফার্স্ট রুলার হু গট এ লেক কনস্ট্রাক্টেড ইন গিরনার এরিয়া ওয়াজ। এগেন এটাও খুব ভালো কোশ্চেন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। উনি প্রথম গিরনার এরিয়াতে সুদর্শন লেক নামে একটা বড় লেক তৈরি করিয়েছিলেন জলকে কনজার্ভ করার জন্য। এটা এখনও খুবই দরকার আমাদের কারোরই, কিন্তু মনে রাখবে কখনোই কেউ কিন্তু ওয়াটার ওয়েস্ট করবে না, কারণ যতদিন যাচ্ছে গ্রাউন্ড ওয়াটার লেভেল কিন্তু নেমে যাচ্ছে। তোমার কাছে তুমি জল পেয়ে যাচ্ছ মানে তুমি জল নষ্ট করবে, এটা কিন্তু ঠিক কথা নয়। কারণ এমনও হতে পারে তুমি জলটা নষ্ট করে দিচ্ছ বলে অন্য কোথাও হয়তো সাধারণ মানুষ জল কষ্টে মারা যাচ্ছে। অতএব জল আছে তোমার কাছে, ঠিক আছে, তোমার কলে জল পড়ছে, কিন্তু তবু যতটা সম্ভব জল কম নষ্ট করবে। দেখো বলা হচ্ছে কি যে ইট ইজ এভিডেন্ট ফ্রম দ্য নোট অফ মেগাসথেনিস। এখানেও এগেন কি মেগাসথেনিসের নোট থেকে এটা জানা যায়। ইম্পর্টেন্স অফ মেগাসথেনিস, দ্যাট ইম্পর্টেন্স অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট ওয়াজ রিয়েলাইজড ইভেন ডিউরিং 300 BC ফর সোশ্যাল ওয়েলফেয়ার, and during this period famous Sudarshan Lake of on Girnar Hill in Gujarat was built by Chandragupta Maurya। লেকটার নাম কি? লেকটার নাম হচ্ছে সুদর্শন লেক, এবং এটা বর্তমানে কোথায় বর্তমানে গুজরাটে বর্তমান। নেক্সট 13 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং সোর্সেস গিভস এ ডিটেলড অ্যাকাউন্ট অফ দ্য সিটি অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য মৌর্য। মৌর্যদের সময় যে সিটির অ্যাডমিনিস্ট্রেশন বা শহরের যে পুরো শাসন ব্যবস্থা বা দেখভাল করা হতো, সেই অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে কোথা থেকে জানতে পাওয়া যায়? এই কোয়েশ্চেনগুলো ইজি, এগুলো তোমরা আন্দাজে আরামসে বুঝতে পারছো। সেটা হচ্ছে মেগাসথেনিসের ইন্ডিকা থেকে। মেগাসথেনিসের ইন্ডিকা থেকে হচ্ছে এগুলো সম্বন্ধে ডিটেলস জানা যায়। কারণ মেগাসথেনিস কী করেছিলেন, উনি পাটলিপুত্রে এসে প্রায় 5 বছর ছিলেন। কত বছর? 5 বছর। পাটলিপুত্রে এসে উনি প্রায় 5 বছর ছিলেন, এবং সেই 5 বছরের টাইম পিরিয়ডে উনি হচ্ছে এখানকার সম্বন্ধে, মানে মৌর্য সাম্রাজ্যের যে সরকার এবং তার যে সামাজিক জীবন, সেটা সম্বন্ধে অনেক কিছু লিখে রেখে গেছিলেন, এবং সেখান থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। নেক্সট 14 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান কিংস ডিফিটেড সেলুকাস দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ সিন্ধু অ্যান্ড আফগানিস্তান। এটাও এগেন খুব কমন কোশ্চেন, কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে যে সিন্ধু এবং আফগানিস্তান প্রদেশের যিনি অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন সেলুকাসকে হারিয়েছিল কে? সেলুকাসকে হারিয়েছিল অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে হারিয়েছিলেন। এবং লাস্ট 15 নম্বর কোশ্চেন, এটাও এগেন খুব কমন একটা কোশ্চেন, বাট এগেন ইম্পর্টেন্ট কোশ্চেন, হু ওয়াজ দ্য রাইটার অফ মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষসের রাইটার কে ছিলেন? সেটা হচ্ছে অপশন ডি বিশাখ দত্ত ছিলেন কি? মুদ্রা রাক্ষসের রাইটার ছিলেন। এটা একটা সংস্কৃত প্লে ছিল, যেটা কি সম্বন্ধে বলে, যেটা হচ্ছে ন্যারেট দ্য অ্যাসেন্ট অফ কিং চন্দ্রগুপ্ত মৌর্যস পাওয়ার ইন ইন্ডিয়া। চন্দ্রগুপ্ত মৌর্য কীভাবে কৌটিল্যের সহায়তায় ধীরে ধীরে, কারণ চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু অ্যাকচুয়ালি কোনো রাজ পরিবারের ছিলেন না, উনি যেন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু উনি কৌটিল্য সহায়তায়, এখানে কৌটিল্যই হচ্ছে কী রোল প্লে করেছিল, কৌটিল্য সহায়তায় উনি কী করেছিলেন, দ্বন্দ্ববংশকে সরিয়ে কিভাবে রাজা হয়েছিলেন সেইটা সম্বন্ধে বলা হয়েছে কোথায়? সেটা হচ্ছে মুদ্রা রাক্ষস। বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষসে কিন্তু এইটা সম্বন্ধে ডিটেলসে বলা হয়েছে। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। সো আজকে আমরা আমাদের রেগুলার প্রতিদিনের মতো আমরা কি করব, আজকেও আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পোস্ট মৌরিয়ান যে পিরিয়ড আছে, সেই পোস্ট মৌরিয়ান পিরিয়ডের আমরা উপরে কিছু এমসিকিউ আলোচনা করবো। কী করবো? পোস্ট মৌরিয়ান পিরিয়ডের উপর আমরা কিছু এমসিকিউস আজকে আলোচনা করব। ওকে, নেক্সট আছে, দেখো ফার্স্ট কোশ্চেন কি? আজকের ফার্স্ট কোশ্চেন বলা হচ্ছে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ শুঙ্গ ডাইনেস্টি। আমাদের শুঙ্গ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এটা তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন ফাউন্ডার অ্যান্ড দ্য ফার্স্ট কিং অফ শুঙ্গ ডাইনেস্টি ইন নর্দার্ন ইন্ডিয়া। নেক্সট 2 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনেস্টিজ ওয়ার ক্যারেক্টারাইজড বাই ইটস মেট্রোনিমিক্স মানে কি? মেট্রোনিমিক্স মানে তোমরা বলতে পারো মহিলাদের উত্তরাধিকার। আমাদের এখানে কি হয়, সবসময় আমরা কি জানি যে রাজার ছেলে রাজা হয়। কোথাও কি আমরা দেখি যে রাজার
মেয়ে এ হচ্ছে মানে শাসক হচ্ছে বা এমপ্রেস হচ্ছে বা সেখানে পরপর মহিলারই রাজত্ব হচ্ছে সেরকম দেখতে পাওয়া যায় না, কিন্তু এটা যদি হয় সেটাকে বলে মেট্রোনিমিক্স। এটা কোথায় দেখতে পাওয়া গিয়েছিল? এটা প্রথম দেখতে পাওয়া গিয়েছিল আমাদের সাতবাহন ডাইনেস্টির মধ্যে। কোথায়? সাতবাহন ডাইনেস্টির মধ্যে এটা প্রথম দেখতে পাওয়া গিয়েছিল। দেখো বলা হচ্ছে মেট্রোনিমিক্স ইজ দ্য নেম derived from the name of a mother or female ancestor. The metronymics are born in later Satvahan and not by early Satvahan. এটা পরবর্তী ক্ষেত্রে মানে সাতবাহন বংশ যখন প্রথম এসেছিল তখন কিন্তু এখানেও ছিল না, পরবর্তী ক্ষেত্রে কিন্তু মেট্রোনিমিক্স এদের মধ্যে এসেছিল। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হুইচ ওয়াজ দ্য ক্যাপিটাল অফ কনিস্ক। কনিস্কোর ক্যাপিটাল কোনটা ছিল? তো তোমরা এটা সকলে জানো কনিস্কের ক্যাপিটাল ছিল কোনটা, সেটা হচ্ছে অপশান সি পুরসাপুরা, পুরসাপুরা, হ্যাঁ পুরসাপুরা ছিল কনিস্কোর ক্যাপিটাল। তো বলা হচ্ছে কনিস্কো ওয়াজ দ্য কিং অফ কুষাণ ডাইনেস্টি দ্যাট রুলড ওভার দ্য নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আফগানিস্তান অ্যান্ড পসিবলি রিজিয়ন্স নর্থ কাশ্মীর ইন সেন্ট্রাল এশিয়া। His territory was administered by 2 capitals. One is Pursapura, now Peshawar in northeast India, and other is Mathura in northern India. তো এখানে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা একটু প্রবলেম আছে, কারণ এখানে অপশানের মধ্যে মথুরা এবং পুরসাপুরা দুটোই দিয়ে দিয়েছে এবং কোথাও কিন্তু কোনো উল্লেখ করা নেই যে ইন্ডিয়ান ক্যাপিটাল মানে কারেন্টলি ইন্ডিয়ার লোকেশন কোন ক্যাপিটাল। যেমন সেটাও যদি বলতো যে কোন ক্যাপিটালটা কারেন্টলি ইন্ডিয়ায় লোকেটেড, তাহলে আমি বলতে পারতাম মথুরা, কারণ পুরসাপুরা হচ্ছে আমার এখন কারেন্টলি কোথায় বর্তমান, কারেন্টলি এটা আমার পাকিস্তানে চলে গেছে, পেশোয়ারি নর্থ ওয়েস্টার্ন পাকিস্তান, আর মথুরা হচ্ছে নর্দার্ন ইন্ডিয়া। তো তোমাদের পরীক্ষায় কিন্তু এইরকম প্রবলেমেটিক মানে এরকম কনফিউজিং অপশান দিয়ে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা কম। এখানে এটা দিয়েছে আলাদা ব্যাপার, কিন্তু এখানে এরকমভাবে কোশ্চেন দেবেন এবং দিলেও আমার মনে হয় এক্ষেত্রে কিন্তু এরা পুরসাপুরা করেছে, কারণ পুরসাপুরা মানে বড় ক্যাপিটাল ছিল, কিন্তু মানে এখানে কোশ্চেনটা একটু কনফিউজিং আর কি, এটা আমি তোমাদের জানিয়ে দিলাম যে কোশ্চেনটা কনফিউজিং, তো পরীক্ষা এরকম দেবে না। তো জেনে রাখো এখানে তোমরা আপাতত পুরসাপুরের উত্তরটা করে রাখো, কারণ এটা তো আমি ধরো একটা ভালো জায়গা থেকেই নিয়েছি কোশ্চেন, সেখানে কিন্তু আমি দেখলাম ওর অফিসিয়াল অ্যান্সার কিন্তু পুরসাপুরাই রেখেছে। নেক্সট 4 নম্বর কোশ্চেন চরক ওয়াজ ফেমাস ফিজিশিয়ান অফ। চরক ওয়াজ ফেমাস কোর্ট ফিজিশিয়ান মানে হচ্ছে সভায় বিখ্যাত চিকিৎসক হিসেবে ছিলেন কোন রাজার সভায় ছিলেন? তিনি ছিলেন হচ্ছে আমাদের অপশান সি চন্দ্রগুপ্তের সভায় ছিলেন। ঠিক আছে, চন্দ্রগুপ্তের সভায় ছিলেন। যে চরক ওয়াজ অ্যান আয়ুর্বেদিক ফিজিশিয়ান লিভড in the period between 3rd and 2nd centuries BC and he was court physician of Buddhist king কনিষ্ক মানে উত্তরটা লিখেছি ঠিক, এখানে টাইপ করার সময় মিস্টেক হয়ে গেছে কনিষ্ক, তাই তো বলি এখানে চন্দ্রগুপ্ত কী করে আসছে পোস্ট মডার্ন পিরিয়ডে। অপশান এ কনিষ্ক সঠিক হবে, সরি ফ্রেন্ডস এটা ভুল আছে। নেক্সট 5 নম্বর কোশ্চেন হুইচ চাইনিজ জেনারেল ডিফিটেড কনিষ্ক। কোন চাইনিজ জেনারেল কনিষ্ককে পরাজিত করেছিলেন? এর সঠিক উত্তর কি? এটা মনে রাখবে, এই পাঞ্চাও পানিয়াং দুটোতে গুলিয়ে যায়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ পাঞ্চাও হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। পাঞ্চাও আর পানিয়াংয়ে অনেকে গুলিয়ে ফেলেন, দুটো নাম কাছাকাছি সেম না, ওই জন্য অনেকে গুলিয়ে ফেলে। দেখো এখানে কি বলেছে যে চাইনিজ অ্যানালস টেল দ্য স্টোরি অফ কুষাণ কিং হু ওয়াজ ডিফিটেড বাই দ্য জেনারেল পাঞ্চাও টুয়ার্ডস দ্য এন্ড অফ 1st century AD। 1st century AD শেষের দিকে জেনারেল পাঞ্চাও কী করেছিলেন? কনিষ্ককে পরাজিত করেছিল। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হু ওয়াজ কল্ড বিন্ধ অধিপতি। বিন্ধ অধিপতি নামে কে পরিচিত ছিলেন? মনে রাখবে বিন্ধ অধিপতি নামে পরিচিত ছিলেন কে? বিন্ধ অধিপতি নামে পরিচিত ছিলেন হচ্ছে আমাদের গৌতমী পুত্র সাতকর্ণী। অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তার কারণ কি? তার কিংডমের মধ্যে আসাকা, মালুকা, সৌরাষ্ট্র, কুকুড়া, তারপর চাপারান্তা, আনুপা, বিদর্ভ, আকারা, আবান্তি, এই সমস্ত মাউন্টেন মানে বিন্ধ্যর যেসব মাউন্টেনাস রিজনে যে জায়গাগুলো ছিল সেগুলো সব তার ইনক্লুড ছিল কিংডমের মধ্যে, তাই ওনাকে কি বলা হতো? তাই ওনাকে বলা হতো বিন্ধ অধিপতি। নেক্সট 7 নম্বর কোশ্চেন এ বুদ্ধিস্ট কাউন্সিল ডিউরিং দ্য রেইন অফ কনিষ্ক ওয়াজ হেল্ড অ্যাট। দেখো বুদ্ধিস্ট কাউন্সিলের কোশ্চেন এখানে ঢুকেছে। এটা কার আন্ডারে হয়েছিল, কোথায় হয়েছিল? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর হচ্ছে কাশ্মীর হচ্ছে 4th যে বুদ্ধিস্ট কাউন্সিল ছিল, যেটা কনিষ্ক রাজা। আচ্ছা আমি দাগ দিয়ে দিলাম, দাগ না দিয়ে দিলে তোমরা আবার বলবে। অপশান ডি কাশ্মীর সঠিক উত্তর।
যেটা হচ্ছে আমাদের কুষাণ পিরিয়ডের মধ্যে হয়েছিল। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল ছিল। প্রেসিডেন্সি ছিলেন কে? প্রেসিডেন্সি ছিলেন হচ্ছে আমাদের কাত্যায়নী পুত্র, এবং এটা কনিষ্কের সময় হয়েছিল। নেক্সট 8 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ কুষাণ ডাইনেস্টি? ইন্টারেস্টিং কোশ্চেন। ফাউন্ডার অফ কুষাণ ডাইনেস্টি অনেকেই চোখ বন্ধ করে কনিষ্ক অ্যান্সার করে দেবে, মোটেই না, কনিষ্ক কিন্তু ফাউন্ডার ছিলেন না। এটার কুষাণ ডাইনেস্টির অ্যাকচুয়াল ফাউন্ডার কে ছিলেন? সেটা ছিলেন কুজুল খাদপিসেস বা কাদাপিসেস, যা বলবে তোমরা। কুজুল কাদাপিসেস ছিলেন হচ্ছে এর ফাউন্ডার। কুজুল কাদাপিসেস ছিলেন এর ফাউন্ডার। অপশন বি সঠিক উত্তর। কনিষ্ক ওনাদেরই হচ্ছে বংশধর ছিল, বাট কনিষ্ক ওয়াজ নট দ্য ফাউন্ডার। নেক্সট 9 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, বিজয়াপুরী দ্য ক্যাপিটাল অফ ইসবাকুস ইজ রিপ্রেজেন্টেড বাই। ইসবাকুস যে আমাদের বিজয়পুরীর যে ক্যাপিটাল ছিল, সেটা কী দ্বারা রিপ্রেজেন্টেড হয়েছিল? সেটা হচ্ছে নাগার্জুন কোন্ডা। নাগার্জুন কোন্ডার দ্বারা এটা রিপ্রেজেন্ট হয়েছিল। অপশান সি সঠিক উত্তর হবে। দেখো বলা হচ্ছে কি, ইসবাকুস ওয়ার ওয়ান অফ দি আর্লিয়েস্ট রেকর্ডেড রুলিং ডাইনেস্টিজ অফ কৃষ্ণা গুন্টুর রিজন অফ অন্ধ্রপ্রদেশ। মানে এটা হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়ার দিকে যাচ্ছে। সাউথ ইন্ডিয়ায় হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশের কাছে কৃষ্ণা গুন্টুর রিজনে প্রথম যে সমস্ত ডাইনেস্টি রাজত্ব করছে তার মধ্যে রেকর্ডেড বলেছে, রেকর্ডেড ডাইনেস্টির মধ্যে প্রথম ছিল কারা? ইসবাকুস। এবং তাদের ক্যাপিটাল ছিল কোথায়? বিজয়পুরীতে, যেটা নাগার্জুন কোন্ডার মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ সাতবাহানা ওয়াজ। সাতবাহনদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী ছিল? সাতবাহনদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে অপশান এ প্রাকৃত। প্রাকৃত ছিল সাতবাহনদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো সেটাই বলেছে, প্রাকৃত ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ এনসিয়েন্ট অ্যান্ড মিডিভেল ইন্ডিয়া হুইচ ইজ দ্য অ্যানসেস্টার অফ মারাঠি, কোঙ্কনি, সিনহালা অ্যান্ড মালদিভিয়ান ওয়ার ইউজ। মালদিভিয়ানরা এটা ইউজ করতো। প্রাকৃত ওয়াজ কমনলি স্পোকেন আনটিল 875 AD ওয়াজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ সাতবাহনা ডাইনেস্টি। তাহলে এটা সাতবাহন ডাইনেস্টির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল। 875 AD অবধি এটাকে ইউজ করা হয়েছে ল্যাঙ্গুয়েজটাকে, এবং এটা কি মারাঠি, কোঙ্কনি, সিনহালা এবং মালদ্বীপের যে মানুষ ছিল তাদের পূর্বপুরুষরাও কিন্তু এই ল্যাঙ্গুয়েজটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করতেন। নেক্সট 11 নম্বর কোশ্চেন বলা আছে, দ্য গ্রিক এনভয় হেলিওডোরাস অফ বেসনাগার ইনস্ক্রিপশন ওয়াজ সেন্ট বাই ইন্দো গ্রিক রুলার। আমাদের যে গ্রিক এনভয় ছিল হেলিওডোরাস অফ বেসনাগার ইনস্ক্রিপশন, এটা ইন্দো গ্রিক রুলার, কার দ্বারা এটাকে ওনাকে পাঠানো হয়েছিল? এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি অ্যান্টি অ্যালসিডিয়াস। কি? অ্যান্টি অ্যালসিডিয়াস, অ্যালসিডাস, সরি ডিয়াস নয়, অ্যান্টি অ্যালসিডাস, এনার দ্বারা এটাকে ওনাকে পাঠানো হয়েছিল। দেখো বলা হচ্ছে কি, অ্যান ইম্পর্টেন্ট প্রাকৃত ইনস্ক্রিপশন অ্যাট বেসনগর অফ লেট 2nd century BCE inscribed at the instance of Heliodorus, a Greek envoy of Indo-Greek ruler Anti-Alcidas, up to the court of Sungo king ভাগাভাদ্রা। কার? শুঙ্গ রাজা যিনি ছিলেন, সেই পুষ্যমিত্র শুঙ্গে যে শুঙ্গ ডাইনেস্টি তার যে ছিলেন রাজা ভাগাভাদ্রা, তার কোর্টে কিন্তু এনাকে পাঠানো হয়েছিল। কবে? সেটা হচ্ছে 2nd century BC-তে। এই কোশ্চেনটা কিন্তু একটু আনকমন কোশ্চেন। নেক্সট 12 নম্বর কোশ্চেন, ভালো কোশ্চেন, হুইচ গড ইজ ডেপিক্টেড অন ইউদেহি কয়েন্স। ইউদেহা কয়েন যে ছিল, সেই কয়েনের মধ্যে কোন ভগবানের কথা সব থেকে বেশি ডেপিক্টেড হয়েছে? সেটা হচ্ছে কার্তিকেয়। কার্তিকেয়, অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো বলা হচ্ছে, দ্য কয়েন্স অফ ইউদেহাস ওয়াজ ইনফ্লুয়েন্সড ইন ডিজাইন অ্যান্ড মোটিভ বাই coins of Kusana. Kumar Kartikeya was depicted on most of the Yudeha coins. ঠিক আছে। নেক্সট 13 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, কুষাণ দেবকুলা ওয়াজ ফাউন্ড ইন দ্য ভিসিনিটি অফ। এই কুষাণ দেবকুলা ওয়াজ ফাউন্ড ইন দ্য ভিসিনিটি অফ। সঠিক উত্তর কী হবে এখানে? সঠিক উত্তর হবে অপশান সি মথুরা। এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান সি মথুরা। 14 নম্বর কোশ্চেন, হু of the following had issued the gold coin for the first time? এটা কি করেছিলেন? ভীমা খাদপিসেস। মানে আমাদের যে কুষাণ ডাইনেস্টির যিনি বংশধর ছিলেন কুজুলা খাদপিসেসের পরে ভীমা খাদপিসেস ছিলেন প্রথম যিনি কি করেছিলেন। দেখো, ফার্স্ট কুষাণ এম্পায়ার টু ইন্ট্রোডিউস গোল্ড কয়েনেজ ইন অ্যাডিশন টু এক্সিস্টিং কপার অ্যান্ড সিলভার কয়েনেজ। মানে কপার এবং সিলভার কয়েনেজ অলরেডি ছিল, গোল্ড কয়েন উনি প্রথম চালু করেছিলেন। অ্যান্ড দ্য গোল্ড ওয়েট স্ট্যান্ডার্ড অফ অ্যাপ্রক্সিমেটলি 8 গ্রাম, এবং গোল্ডের যে ওয়েটের স্ট্যান্ডার্ড ছিল সেটা অ্যাপ্রক্সিমেটলি কত ছিল? 8 গ্রাম ছিল।
আজকের লাস্ট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, হু সেড রোম ইজ বিং ড্রেন্ড অফ ইটস ট্রেজার বাই ট্রেডিং উইথ ইন্ডিয়া? কে বলেছিলেন যে ভারতের সঙ্গে বাণিজ্য করার ফলে রোমের কি হচ্ছে, রোমের সম্পত্তি শেষ হয়ে যাচ্ছে বা জলের মতো বেরিয়ে যাচ্ছে? এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন প্লিনি। অপশান এ প্লিনি। কেন বলেছিলেন দেখো এখানে বলে দিচ্ছি, যে প্লিনি দ্য এল্ডার ইন 77 সিই উনি কি বলেছিলেন যে কল্ড রোম ইজ বিং ড্রেন্ড অফ ইটস ট্রেজার বাই ট্রেডিং উইথ ইন্ডিয়া বিকজ, কেন বলেছিলেন দেখো কারণটা খুব হাস্যকর বা মানে বেশ ইন্টারেস্টিং কারণ, হাস্যকর বলা ভুল হবে, ইন্টারেস্টিং কারণ, বিকজ রোমান সেনেটার্স কমপ্লেন দ্যাট দেয়ার ওমেন ইউজ টু মেনি ইন্ডিয়ান স্পাইসেস অ্যান্ড লাক্সারিজ হুইচ ড্রেন দ্য রোমান এম্পায়ার অফ প্রিসিয়াস মেটাল লাইক গোল্ড। মানে বুঝতে পারছো যে ওখানকার রোমের তো ধরো রাজারা খুব নিজেরা অ্যাকচুয়ালি খুব লাক্সারিয়াস লাইফ লিড করতো, কিন্তু তাদের কাছেও ইন্ডিয়া থেকে যে সমস্ত স্পাইসেস বা লাক্সারি আইটেম তাদের কাছে যেত সেগুলো তাদের কাছে খুব কস্টলি হয়ে দাঁড়িয়েছিল। মানে সেগুলোর কোয়ালিটি এত ভালো ছিল এবং সেটা ইউজ করতে করতে তাদের ওয়াইফরা এত বেশি ইউজ টু হয়ে গেছিলেন ওই জিনিসগুলোর প্রতি, তারা এত বেশি পরিমাণে ইউজ করতেন ইন্ডিয়ান স্পাইসেস বা বিভিন্ন ইন্ডিয়ান লাক্সারি আইটেমস, যে সেটার পিছনে তাদের হচ্ছে কী হতো, জলের মতো টাকা বেরিয়ে যেত। এই জিনিসটা কে বলেছেন? এই জিনিসটা বলেছেন প্লিনি দ্য এল্ডার। তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ, নেক্সট দিন আবার দেখা হবে। হ্যাভ এ নাইস ডে। সো আজকে আমরা আমাদের নিয়মিতভাবে আমরা যেমন এমসিকিউজ করে থাকি সেরকম এমসিকিউজ আমরা কি করব, আজকে গুপ্তা অ্যান্ড পোস্ট গুপ্তা পিরিয়ডের উপর আজকে আমরা এমসিকিউজ করব। তো প্রথম কোশ্চেন যেটা বলা হয়েছে কি, যে হু অ্যামং দ্য ফলোয়িং গুপ্তা কিংস হ্যাড অ্যানাদার নেম দেবগুপ্তা? এই গুপ্ত রাজাদের মধ্যে কার অপর নাম ছিল কি? দেবগুপ্তা। দেবগুপ্তা হচ্ছে কোন রাজার অপর নাম ছিল? তো দেবগুপ্তা যে অপর নাম ছিল যে রাজা, সেটা হচ্ছে কি, সেটা আমাদের সঠিক উত্তর কি যাবে, সেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গুপ্তা কিং চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তর আরেক নাম ছিল কি? দেবগুপ্ত। দেবগুপ্ত ওয়াজ থার্ড অ্যান্ড মোস্ট সিগনিফিকেন্ট অফ গুপ্তা কিংস, এবং তিনি কি ছিলেন? তিনি হচ্ছে গুপ্তা রাজাদের মধ্যে তৃতীয় ছিলেন এবং সবথেকে বেশি সিগনিফিক্যান্ট ছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 2 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং গুপ্তা কিংস অ্যাসেন্ডেড দ্য থ্রোন ইন দ্য ইয়ার অফ 56 অফ গুপ্তা এরা? ঠিক আছে, এইটা একটু ট্রিকি কোশ্চেন। এখানে বলা হচ্ছে কি, যে 56 এডিতে গুপ্তা যুগের কোন রাজা হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি, এগেন চন্দ্রগুপ্ত দ্বিতীয়। কত? ইন দ্য ইয়ার অফ 56 অফ গুপ্তা এরা 56তে, অর্থাৎ হচ্ছে আমাদের 319 এডিতে চন্দ্রগুপ্ত এডি। আবার বলছি 319 এডি, কিন্তু 56 কি গুপ্তা এরা, গুপ্ত যুগের শুরু থেকে, গুপ্ত যুগ যে শুরু হয়েছিল সেটাকে যদি আমি 0 ধরি, তার 56 বছর পরে 56 ইয়ারে কে রাজা হয়েছিলেন তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত দ্বিতীয়। চন্দ্রগুপ্ত ক্রিয়েটেড ফর হিমসেলফ দ্য কিং অফ কিংস, মহারাজাধিরাজ এই পদটা ওনার ছিল, অ্যান্ড হি এক্সটেন্ডেড হিজ রুল ওয়েস্টওয়ার্ড টু প্রয়াগ অ্যান্ড নর্থ সেন্ট্রাল ইন্ডিয়া, এবং তিনি পশ্চিমে প্রয়াগ থেকে শুরু করে নর্থ সেন্ট্রাল ইন্ডিয়া অবধি কী করেছিলেন? তার রাজত্বটাকে বিস্তার করেছিলেন। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে কি, দ্য গুপ্তা রুলার হু ডিফিটেড দ্য হুনাস ওয়াজ? এগেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন গুপ্ত বংশের কোন রাজা হচ্ছে হুনদেরকে পরাজিত করেছিলেন? সঠিক উত্তর হবে কি অপশান ডি, স্কন্দগুপ্ত কি করেছিলেন? স্কন্দগুপ্ত ছিলেন এমন একজন রুলার যিনি কি করেছিলেন, যিনি হচ্ছে এই এদেরকে মানে হুনদেরকে জব্দ করেছিলেন। তার আগে দেখো বলা হচ্ছে যে স্কন্দগুপ্ত ওয়াজ দ্য গুপ্তা রুলার হু ডিফিটেড দ্য হুনাস। সুন আফটার হিজ অ্যাক্সেশন Skandagupta had to face the Hunas, who had already proved themselves to be terror to the both Europe and Asia, and about the middle of 5th century AD, Skandagupta inflicted such a terrible defeat upon the Hunas that they dared not disturb the empire for nearly half a century. তিনি সেই সময় কী করেছিল, হুনরা হচ্ছে প্রচণ্ড অত্যাচার করছিল ইউরোপ এবং এশিয়াতে, কিন্তু আমাদের 5th সেঞ্চুরি এডির মিডিলে তিনি হুনদেরকে এমনভাবে পরাজিত করেছিলেন যে আগামী 50 বছর তারা আর এদিকে ঘুরে তাকাতে সাহস করেনি। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, হুইচ ইনস্ক্রিপশন অফ দ্য গুপ্তা পিরিয়ড গিভস ডিটেলস রিগার্ডিং দ্য সেল অফ ল্যান্ড বা আমাদের যে জমি বিক্রি, সেই জমি বিক্রির ডিটেলস সম্বন্ধে কোন ইনস্ক্রিপশানে জানতে পারা যায়? ঠিক আছে, জমি বিক্রির ডিটেলস সম্বন্ধে কোন ইনস্ক্রিপশানে জানতে পারা যায়?
ঠিক আছে। অপশান ডি কি? অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, দামোদর কপার প্লেট। কোন ইনস্ক্রিপশন? দামোদর কপার প্লেট বলে একটা ইনস্ক্রিপশন ছিল, সেখানে এটা সম্বন্ধে জানতে পারা যায়। দেখো বলা হচ্ছে দামোদর কপার প্লেট ইনস্ক্রিপশন অফ গুপ্তা পিরিয়ড গিভস ডিটেলস রিগার্ডিং দ্য সেল অফ ল্যান্ড। দামোদর, এটা হচ্ছে সেই সময় দিনাজপুর ডিস্ট্রিক্টে ছিল। কপার প্লেট নাম্বার 1 অফ কুমারগুপ্ত অ্যাক্ট ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর নলেজ of local administrative pattern and is the most popular source for historians. কুমারগুপ্তের সময় যে কপার প্লেট নাম্বার 1 যে একটা ছিল, সেটা হচ্ছে ওই সময়ের অ্যাডমিনিস্ট্রেটিভ প্যাটার্ন সম্বন্ধে সব থেকে বেশি ইনফরমেশন দেয়। নেক্সট 5 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট রুলার অফ গুপ্তা ডাইনেস্টি টু অ্যাজিউম দ্য টাইটেল অফ মহারাজাধিরাজ? এটা হচ্ছে কে? এটা হচ্ছে চন্দ্রগুপ্ত দ্বিতীয়। অপশান বি সঠিক উত্তর হবে 2 হবে, ঠিক আছে, এটা খেয়াল করা হয়নি, 2 জায়গায় দুটোই 1 হয়ে গেছে অপশান। চন্দ্রগুপ্ত দ্বিতীয় ওয়াজ দ্য ফার্স্ট রুলার অফ গুপ্তা ডাইনেস্টি টু অ্যাজিউম দ্য টাইটেল অফ মহারাজাধিরাজ। নেক্সট বলা হচ্ছে 6 নম্বর কোশ্চেন, হু অফ দ্য ফলোয়িং গুপ্তা কিং ওয়াজ দ্য ফার্স্ট টু ইস্যু সিলভার কয়েন্স? রূপোর যে কয়েন, রূপোর কয়েনের প্রচলন করেছিলেন কে সর্বপ্রথম? রূপোর কয়েনের সর্বপ্রথম প্রচলন করেছিলেন যিনি, তিনি হচ্ছেন অপশান সি চন্দ্রগুপ্ত দ্বিতীয়। মানে দেখতে পাচ্ছ চন্দ্রগুপ্ত দ্বিতীয় থেকে কোশ্চেন সব থেকে বেশি আসছে। আমি কোশ্চেনটা তুলেছি সেরকমভাবে, কারণ তোমার সমুদ্রগুপ্ত যে আরেকজন আছেন, সমুদ্রগুপ্ত সম্বন্ধে কোশ্চেন খুব কমন, এটা তোমরা সকলেই জানো, তাই বাকি অন্যান্য রাজাগুলো সম্বন্ধে তোমাদের আমি কোশ্চেনগুলো এখানে বেশি দিয়েছি। দেখো বলা হচ্ছে কি, চন্দ্রগুপ্ত দ্বিতীয় was the first to issue silver coin. The large number of beautiful gold coins issued by Gupta dynasty as a testament to the imperial grandeur at that age. চন্দ্রগুপ্ত দ্বিতীয় also started producing silver coins in Sak tradition, মানে শকদের যে ট্রেডিশন ছিল সেই ট্রেডিশন অনুযায়ী প্রথম সিলভার কয়েন প্রোডাকশন শুরু করেছিলেন কে? সিলভার কয়েন প্রোডাকশন শুরু করেছিলেন আমাদের চন্দ্রগুপ্ত দ্বিতীয়। 7 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দ্য গুপ্তা গোল্ড কয়েন ওয়ার নোন অ্যাজ? গুপ্তা গোল্ড, গুপ্ত যুগে কি ছিল? সোনার কয়েনও ছিল, রূপার কয়েনও ছিল। গোল্ড কয়েন কি নামে পরিচিত ছিল? গোল্ড কয়েন পরিচিত ছিল অপশান সি, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে দিনার। দিনার নামে পরিচিত ছিল হচ্ছে আমাদের গুপ্তা যুগের গোল্ড কয়েন। তো সেটাই বলা হয়েছে যে গুপ্তা গোল্ড কয়েন নোন এজ দিনার। ওয়ার্ল্ডস ফার্স্ট গোল্ড, আচ্ছা এখানে একটা জিনিস একটু দেখে নাও, যে ওয়ার্ল্ডস ফার্স্ট গোল্ড কয়েন কারা এনেছিল? সেটা হচ্ছে গ্রিক, মেড ইন লিডিয়া অ্যাবাউট 640 BC. The earliest Indian coins were silver and it was not until about 100 AD that the Kushan Empire Bhima Khadbises introduced the first Indian gold coin. এই জিনিসটা আমি আগের দিনের প্রশ্নের মধ্যে আলোচনা করেছিলাম যে আমাদের ইন্ডিয়াতে প্রথম গোল্ড কয়েন এনেছিল কে? বিমা খাদবিসেস, যে হচ্ছে আমাদের কে ছিল? আমাদের কুষাণ এম্পায়ার ছিলেন। ওকে, অ্যান্ড হুইচ ওয়াজ এ গোল্ড দিনার বিয়ারিং দ্য ইমেজ অফ শিবা, এবং যেখানে কি ছিল? শিবের ছবি দেওয়া ছিল, মহাদেব শিবের ছবি লাগানো ছিল এর মধ্যে। তাহলে প্রথম আমাদের ভারতে এনেছিল কে গোল্ড কয়েন? সেটা হচ্ছে 100 AD-তে আমাদের ভীমা খাদবিসেস, তার আগে সব সিলভার কয়েন ছিল। নেক্সট 8 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দ্য ট্রাভেল অ্যাকাউন্ট অফ ফাহিয়েন ইজ নোন অ্যাজ? ফাহিয়েন যে আমাদের ভারতে এসেছিলেন, তার ট্রাভেল অ্যাকাউন্ট কী নামে পরিচিত ছিল? সেটার নাম ছিল কি? সেটার নাম ছিল অপশান সি ফোকোকি। ফোকোকি। And Fahian was the first Chinese monk to travel in India in search of great Buddhist scriptures. নেক্সট 9 নম্বর কোশ্চেন, এটা তো সবাই জানো যে সমুদ্রগুপ্তকে ইন্ডিয়ান নেপোলিয়ন বলা হয়, কিন্তু বলেছিলেন কি? এটাও অ্যাকচুয়ালি কমন কোশ্চেন। এটার কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান বি ভিনসেন্ট আর্থার স্মিথ। ঠিক আছে, আমি এই জন্যই বলছিলাম যে সমুদ্রগুপ্তের কোশ্চেনগুলো তো সমুদ্রগুপ্তের কোশ্চেন তোমরা সকলে জানো, সমুদ্রগুপ্তের কোশ্চেন স্যার কোয়াইট কমন, ওই কারণে সমুদ্রগুপ্ত রিলেটেড কোশ্চেন আমি খুব একটা দিইনি। নেক্সট 10 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দ্য হুনাস ইনভেডেড ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি। এখানে অনেকে কী করবে? ভুল করে অপশান এ করে দেবে, কি করে দেবে হচ্ছে আমাদের এক্ষুনি আমি বলছিলাম কি আমাদের স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত কী করেছিলেন? আমাদের হুনদের সঙ্গে লড়াই করেছিলেন। তো হুনরা এসেছিল কোথায়? সেটা এসেছিল আমাদের স্কন্দগুপ্তেরই রাজত্বকালে, এটা আমি অলরেডি বলে দিয়েছি, এখানে আর আমি আলোচনা করছি না ডিটেলসে। নেক্সট 11 নম্বর কোশ্চেন, এক্সপ্যানশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড টুক প্লেস অন দ্য লার্জেস্ট স্কেল ইন হুইচ পিরিয়ড? আমাদের এগ্রিকালচারাল ল্যান্ডটা যে আমাদের মানে এক্সপ্যান্ড করা হয়েছিল, যে জমিকে অধিগ্রহণ করে সেখানে চাষবাস শুরু করা হয়েছিল, এগ্রিকালচারাল ল্যান্ড এক্সপ্যান্ড করা হয়েছিল, এটা সবথেকে লার্জেস্ট স্কেলে কোন পিরিয়ডে হয়েছিল? সবথেকে লার্জেস্ট স্কেলে এটা হয়েছিল কবে? সেটা হচ্ছে গুপ্তা যুগে। অপশান ডি এখানে সঠিক উত্তর হিসেবে গুপ্তা যুগে এটা সবথেকে বেশি পরিমাণে হয়েছিল। নেক্সট 12 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দ্য নাগারা স্টাইল অফ আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট মোস্টলি ইন? আমাদের হচ্ছে আর্কিটেকচারাল যে ডেভেলপমেন্ট হয়েছিল তার মধ্যে একটা পার্টিকুলার স্টাইল ছিল নাগারা স্টাইল। নাগার স্টাইল যেটা, নাগার স্টাইলটা কোথায় হয়েছিল বেশিরভাগ? এটা হয়েছিল অপশান এ আমাদের নর্থ ইন্ডিয়াতে।
নর্থ ইন্ডিয়াতে আমাদের এটা সব থেকে বেশি দেখতে পাওয়া গিয়েছিল। এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে, দেখো বলা হচ্ছে এটা চন্দ্রগুপ্ত দ্বিতীয় কেন এসেছিল, এটা তার কারণ বলা হয় এখানে, সেটাও বলা হচ্ছে কেন এটা সব থেকে বেশি এসেছিল। তার কারণ চন্দ্রগুপ্ত দ্বিতীয় অলসো ম্যারিড টু কাদম্ব প্রিন্সেস অফ কুন্তলা রিজন অ্যান্ড প্রিন্সেস অফ নাগা লাইনেজ। ঠিক আছে, উনি কী করেছিলেন, এবং এটা তোমরা আরও, আমি এখানে অত ডিটেলসে দিইনি। তো পরবর্তী ক্ষেত্রে চন্দ্রগুপ্তের মেয়েও কী করেছিল, নাগা লাইনেজের একজনকে বিয়ে করেছিল। ওনাদের রিলেটিভসের অনেকের মধ্যে নাগা লাইনেজ যে সেই নাগবংশ, সেখানের অনেককে বিয়ে করেছিলেন। সেই কারণে ওদের যে নাগা স্টাইল, ঠিক আছে, নাগা স্টাইল, সেই স্টাইলটা এর মধ্যে এখানে এসে গেছে। অ্যাকচুয়ালি এটা ইট ইজ নট নাগার স্টাইল, এটা একটু ভুল আছে, এটা হচ্ছে নাগা স্টাইল। তাই নাগা স্টাইলটা আমাদের আর্কিটেকচারের ইন্ডিয়াতে, নর্থ ইন্ডিয়াতে ডমিনেট করে গিয়েছিল। নেক্সট 13 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ ইম্পিরিয়াল গুপ্তা ফ্যামিলি। ইম্পিরিয়াল গুপ্তা ফ্যামিলির লাস্ট রুলার কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত ওয়াজ ওয়ান অফ দি লেসার নোন কিংস অফ গুপ্তা ডাইনেস্টি, কারণ তিনি সেরকমভাবে কিছু করেননি, সেই জন্য ওনার নামও সেরকমভাবে কেউ জানে না। নেক্সট 14 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দেখো কি, দ্য প্রয়াগ প্রশস্তি ইনস্ক্রিপশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং। নিম্নলিখিত কার সঙ্গে হচ্ছে প্রয়াগ প্রশস্তি যে ইনস্ক্রিপশন ছিল বা শিলালিপি ছিল, সেটা কার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে আমাদের অপশান ডি কে, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তর সঙ্গে যুক্ত। দেখো বলা হচ্ছে, দ্য প্রয়াগ প্রশস্তি ইনস্ক্রিপশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ সমুদ্রগুপ্ত। দ্য ওয়েস্টার্ন স্কলার্স ইকুয়েট হিম উইথ নেপোলিয়ান অ্যান্ড কল হিম ইন্ডিয়ান নেপোলিয়ান ডিউ টু দ্য এক্সটেন্সিভ মিলিটারি কনকোয়েস্ট। His court poet and minister Hori Sen composed the Allahabad পিলার ইনস্ক্রিপশন অ্যান্ড প্রয়াগ প্রশস্তি। আলাহাবাদ প্রশস্তি যেটা, এটা তোমরা সকলেই জানো যে হরি সেন করেছিলেন, যিনি হচ্ছে আমাদের সমুদ্রগুপ্তের কোর্ট পোয়েট ছিলেন, তিনি আলাহাবাদ প্রশস্তি লিখেছিলেন, এবং এটাকেই অনেক সময় কী বলে, প্রয়াগ প্রশস্তিও বলা হয়ে থাকে। তো আলাহাবাদ প্রশস্তি কে লিখেছিলেন? হরি সেন। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটাও কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে, এটা কিন্তু বেশ পপুলার একটা কোশ্চেন। আজকে লাস্ট কোশ্চেন, হু এস্টাবলিশ নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটি এস্টাবলিশ করেছিলেন কে? এখানে সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশান সি, কুমারগুপ্ত। আমাদের গুপ্ত ডাইনেস্টির মধ্যে কুমারগুপ্ত যিনি ছিলেন, তিনি নালন্দা ইউনিভার্সিটি এস্টাবলিশ করেছিলেন। দেখো এই ছিল আজকের কোশ্চেন। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যদি তোমাদের মনে হয় আরও কোনো টপিকের উপর তোমরা কোশ্চেন চাও, অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করবো সেই পার্টিকুলার টপিকের উপর কিছু কোশ্চেন আরও করিয়ে দেওয়ার। নাহলে আমি এখানেই আজকে শেষ করছি এনসিএন। তো আজকে আমি এখানেই শেষ করলাম, নেক্সট দিন আবার দেখা হবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।